আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এসইও কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পার্ট 6। তো ইতিপূর্বে আমি বলছিলাম যে এসইও ক্লাসে আমরা দুইটা ক্লাস একসঙ্গে করব, একটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশন এবং সেটআপ, পাশাপাশি মূলত থিম কাস্টমাইজেশন থেকে শুরু করে থিম ডেভেলপ থেকে শুরু করে এবং এডিটিং থেকে শুরু করে আমাদের এসইওর যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, টেকনিক্যাল এসইও কি, কোনভাবে কি কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে তারই ধারাবাহিকতায় মূলত আমরা অফ পেজ এসইও ক্লাস করব। অফ পেজ এসইও কি, কিভাবে কাজ করে এবং এটার জন্য কি কি দরকার। পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আমরা আইডিয়া নিব, ইন্ডেক্সিং কি, ইন্ডেক্স কি, কেন করতে হবে, এবং ইতিপূর্বে আমরা অনেকগুলো আলোচনা করেছি, সেই বিষয়গুলো আজকে রিকভার করার চেষ্টা করব, রিপিট করার চেষ্টা করবো যে আসলে কিভাবে কাজ করতেছে এটা। অন পেজ এসইও নিয়ে ইতিপূর্বে আপনাদের কথা বলছিলাম। অন পেজ এসইও নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে অন পেজ এসইও কোন কোন সেক্টরগুলোতে কাজ করে? না না স্যার, স্যার। না কোনো স্যার। ওয়েবসাইটের ভিতর থেকে না যত স্যার, ফরম্যাট আরেকটু বলে ডোমেইন দেন নেমে স্যার। কি কপিরাইট ধরে স্যার স্যার? বলে নাই। তার ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করে। তার আবার অর্থাৎ অন পেজ এসইও, প্রথমে আবার একটু মনে করে দিই, অন পেজ এসইও হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইট আছে, বা কোনো একটা ফেসবুক পেজ আছে, কিংবা কোনো একটা কিছু রয়েছে যেটার মধ্যে আপনি নিজে ঢুকে কোনো একটা জায়গায় লিখতে পারেন। এখন লেখা যায় কোন কোন জায়গায়? এক, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি তখন কিন্তু আমরা কোনো কিছু লিখতে পারি। আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমার ক্যামেরাটা অফ অবস্থায় রয়েছে অবশ্য। তো ওকে, আমি একটু হেলান দিয়ে ক্লাস নিচ্ছি বিদায়, সরি, মানে আমি একটু হেলান দিয়ে কথা বলছি এই জন্য আর কি, ক্লাস মানে ক্যামেরা অফ করে রাখছি। আমরা যখন অন পেজ এসি নিয়ে কাজ করবো, সাপোজ অন পেজ এসি নিয়ে কাজ করবো, তখন আমরা যদি ল্যাপটপ ভার্সনে চলে যাই, আমরা কোন একটা পেজ চলে আসি। পেজ আমাদের কি থাকে, আমাদের কিন্তু এটা একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড। এটা যদি ফ্রন্ট এন্ডে কাজ করতে চাই তাহলে কিন্তু আমি কিন্তু ফ্রন্ট এন্ডে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু পেজেস, পেজ থেকে অল পেজেসে ক্লিক করলে আমি কিন্তু সমস্ত পেজগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব পেজ। সাপোজ কোনো একটা পেজে আমি কাজ করবো, ধরে নিন কোনো একটা পেজ, আমি SEOmessage.com ওয়েবসাইটটাকে খুলে নিই। SEOmessage.com ওয়েবসাইটটা যখন খুলে নেই, যদি আমার একটা লগ ইন করা থাকে তাহলে কিন্তু আমি উপর দিকে এরকম দেখতে পারবো। উদাহরণস্বরূপ আমি মনে করি অ্যাবাউট এই সেকশনটাতে কাজ করবো, এই অ্যাবাউট সেকশনে, এই অ্যাবাউট সেকশনে কাজ করবো, এই যে এইটা এই জায়গাটাতে কাজ করব। আমি যদি এডিট পেজেসে ক্লিক করি, এডিট পেজেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি এই পেজটার ভিতরে ঢুকতেছি। অর্থাৎ অন পেজ মানে হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে আপনাকে ঢুকতে হবে। ঢুকার পরে আপনি যেভাবে এডিট করেন না কেন, এডিট করতে হবে। এখন এডিট করতে গিয়ে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। অপশনগুলো কি, আমরা যে একটা পোস্ট করে থাকি, একটা পোস্ট করতে যা যা প্রয়োজন হয়, ওই পোস্টগুলো পরিবর্তন করতে যে যে অংশগুলো পরিবর্তন করতে হবে সমস্ত অংশগুলো আপডেট করা। এবং আমাদের ফোকাস কি ফ্রেজ, আমরা যে টার্গেটেড কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডটা রাখা। আর এতটুকু যদি কাজ করতে পারি সেটার নাম হচ্ছে অন পেজ এসইও। এখানে লক্ষ্য করুন, এই যে আমরা এই জায়গাটাতে আসলাম, এই জায়গাটাতে আসলাম, এখানে এসে আমার একটা পোস্ট রয়েছে, এই যে পোস্টটা হচ্ছে এইটা। এই যে পোস্টটা দেখা যাচ্ছে, এই পোস্টটার একটা টাইটেল রয়েছে আওয়ার মিশন। এই আওয়ার মিশনে ঢোকার পরে যদি আওয়ার মিশনের মধ্যে সাপোজ আওয়ার মিশন বাই OBDI, যদি আপনার টার্গেট কিওয়ার্ড কিংবা ফোকাস কি ফ্রেজ OBDI এটা হয়ে থাকে, তাহলে এই আওয়ার মিশনের সঙ্গে ওই অংশটুকু বসাই দেওয়া, এটা হচ্ছে অন পেজ, এটাকে বলে টাইটেল অপটিমাইজেশন। ওকে, এরপরে দেখুন এখান থেকে একটা ডেসক্রিপশন অংশ রয়েছে। এই ডেসক্রিপশনে যদি ক্লিক করি, এই ডেসক্রিপশনের মধ্যে যে অংশগুলো রয়েছে, এই ডেসক্রিপশনগুলোর মধ্যে OBDI টা বসে দেওয়া। OBDI, এই যে এই টার্গেটেড কিংবা ফোকাস কি ফ্রেজগুলো নিচে এইখানে বসাই দেওয়া এবং আপডেট করা। এটা ওই শব্দগুলো টাইটেলে বসা, ডেসক্রিপশন বসা। শুধুমাত্র টাইটেল কিংবা ডেসক্রিপশন বসালেই হবে না, দ্বিতীয় শর্ত হচ্ছে যত দূর সম্ভব হয় এই ফোকাস কি ফ্রেজ যেটা আমি র্যাঙ্ক করতে চাচ্ছি, সেটা যাতে করে প্রথম মানে প্রথম যে ওয়ার্ডগুলো থাকে প্রথম ওয়ার্ডগুলোর মধ্যে রাখা। একইভাবে মূলত প্রথম ডেসক্রিপশনগুলোর মধ্যে রাখা। এই যে প্রথমে টাইটেলে কিংবা ডেসক্রিপশন রাখবো, এর উপরে ডিপেন্ড করে গুগলে দুটা জিনিস কথা বলা হয়, একটা হচ্ছে মেটা টাইটেল, আর একটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কি, মেটা টাইটেল হচ্ছে দেখুন, এই মেটা টাইটেল অলসো নোন অ্যাজ টাইটেল ট্যাগ। অর্থাৎ এমন একটা টাইটেল তৈরি করা যেটার মধ্যে মূলত সুন্দর কোনো ফোকাস ট্যাগ থাকে। ওকে, যাতে করে মানুষ খুঁজতেই পেয়ে যায়, এটা না মেটা টাইটেল। সেম, শুধুমাত্র ডেসক্রিপশনের জায়গায় মেটা ডেসক্রিপশন। এখন আপনি যদি জানতে চান মেটা টাইটেল লেন্থ, আপনি যদি এখানে সার্চ করেন যে মেটা টাইটেল লেন্থটা কতটুকু, আপনি যদি এখানে সার্চ করেন তাহলে বলছে অ্যারাউন্ড 120 থেকে 160 ক্যারেক্টার্স। অর্থাৎ আপনি যদি এই টাইটেলটা লিখে থাকেন, এই টাইটেলটা যদি লিখে থাকেন, এই টাইটেলটা সর্বোচ্চ দূরত্ব হচ্ছে এতটুকু, যে এতটুকু ক্যারেক্টার্সের মধ্যে রাখলে ভালো হয়, 120 থেকে 160 ক্যারেক্টার্স। এবং 120 থেকে 160 ক্যারেক্টার্সের শুরুর দিকে যদি আপনি OBDI এই কথাটা রাখতে পারেন, তাহলে আপনার এসইওটা অনেক বেশি পারফেক্টলি হয়ে থাকে। এতটুকু বিষয় বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে যে ভাই এই টাইটেল এবং মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন নিয়ে? না স্যার, বুঝতে পারছি জি স্যার। বুঝতে জি পারছি স্যার, স্যার। বুঝতে স্যার, পারছি স্যার। বুঝতে পারছি স্যার, স্যার। বুঝতে অন পারছি পেজ স্যার। আর অফ পেজের মধ্যে পার্থক্য। এতটুকু হচ্ছে অন পেজ এসইও। দ্বিতীয় বিষয়, তারা বলছে অন পেজ এসে এতটুকুর মধ্যে নয়, তুমি যে টাইটেলটা কিংবা ডেসক্রিপশনটা লিখলা, এই যে ডেসক্রিপশনটা লিখলা,
এই ডেসক্রিপশনটার মধ্যে এই ডেসক্রিপশনটার মধ্যে এমনভাবে তোমাকে সাজাতে হবে, এমনভাবে তোমাকে ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো রাখতে হবে যাতে সেটা অর্থবহ হয়। অর্থবহ এমন একটা সেন্টেন্স দিলা যেটাতে কোনো অর্থ আসে না, সেই ধরনের কোনো টাইটেল কিংবা ডেসক্রিপশন লিখলে সেটা মূলত এসি রিলেটেড হবে না। এটা অন পেজ এসি হিসেবে কাজ করবে না। যেটার অর্থ থাকে না সেটা নিয়ে মূলত কোনো লাভ হবে না। তাই তারা বলছে তোমাকে সুন্দর করে লিখতে হবে, লেখার পাশাপাশি অর্থবহ হতে হবে। তাহলে আমাকে টাইটেল এবং ডেসক্রিপশনটা অর্থবহ করতে হবে, এটা একটা অন পেজ এসির এরিয়া। এর পরবর্তী তারা বলছে দেখো তুমি যে ছবিটা আপলোড করতেছো, এই যে তোমার ছবিটা, এই যে ছবিটা তুমি আপলোড করবা, এই ছবিটা আপলোড যে করবা, সাপোজ কোন একটা ছবি আপলোড করবা, এই আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করবার আপলোড ফাইলে গেলাম, সিলেক্ট ফাইলে ক্লিক করতেছি, সিলেক্ট ফাইলে ক্লিক করার এই যে তুমি যে ছবি একটা আপলোড করবা, সাপোজ পিকচারে গেলাম, পিকচারে যাওয়ার পর আমি এই ছবিটা আপলোড করব। এই ছবিটা আপলোড করার আগে তোমাকে মাস্ট বি যে কাজটা করতে হবে, এটা ফাইল এসইউ করে নিতে হবে, ফাইল এসইউ করতে হবে। সাপোজ আমি এখান থেকে গেলাম, এখানে কোন একটা ছবি, এটার উপর ক্লিক করলাম, দেখুন আমি এমডি গোজার হোসেন লেগে ফাইল এসইউ করছি। এই ছবিটা আমি আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসলো। শুধুমাত্র এতটুকু করলেই হবে না, এই আপলোড করার সময় দেখো এখানে অল্টার টেক্সট নামক একটা অপশন রয়েছে। তুমি চাচ্ছ গুগলে যখন এই ছবিটা আপলোড হবে, মানুষ তোমাকে কি লিখে সার্চ করুক। আমি চাচ্ছি মানুষ আমাকে OBDI লিখে সার্চ করুক। আমি চাচ্ছি কি OBDI লিখে সার্চ করুক। আমি চাচ্ছি মূলত মানুষ গোলজার লিখে সার্চ করুক। অর্থাৎ তুমি যদি চাও যে ট্যাগগুলো লিখে মানুষ সার্চ করবে, সেই ট্যাগগুলো তুমি এখানে দিতে পারো। একইভাবে নিচের দিকে এসে তুমি কি টাইটেল চাচ্ছ, আমি টাইটেল চাচ্ছি এমডি গোলজার হোসেন বাই বাই OBDI। আমি চাচ্ছি মানুষ OBDI লিখে সার্চ করলে যাতে করে আমার এই ছবিটা দেখতে পারে, সেটা দিতে চাচ্ছি। ক্যাপশন কি দিতে চাচ্ছি, আমরা জানি ছবি উঠাই যখন আমরা কাউকে যখন কোনো ক্রেডিট দিতে চাই, তখন মূলত ক্যাপশন দিয়ে থাকি। আমি চাচ্ছি মূলত আমি এই ছবির ক্যাপশন OBDI দিতে চাচ্ছি। এই ছবি কি রিলেটেড, এই ছবিটা কি কথা বলবে, কতটুকু অংশ কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন, এই ছবির উপরে আমার ফোকাস কি ফ্রেজটা রেখে আমি কিছু ডেসক্রিপশন এখান থেকে লিখে দেবো। অর্থাৎ আমার এই ছবিটা কি কিভাবে কি কথা বলে, এতটুকু রাখার পর যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি সিলেক্টে ক্লিক করলে এই ছবিটা যখন আপলোড হয়ে যাচ্ছে, এটা একটা অন পেজ এসইও হিসেবে কাজ করতেছে। অর্থাৎ আমাদের একটা পিকচার আপলোড করার আগে এটা একটা অন পেজ এসইও করে নিতে হয়। বুঝতে কারো প্রবলেম হচ্ছে? জি না স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে বুঝতে পারছি পারছি স্যার। স্যার। বুঝতে পারছি জি স্যার। স্যার ক্যামেরাটা শেষ। ভালোভাবে বুঝতে পারতেছি তার না। মানে ফোকাস তাহলে কেটে আমাদের যে টাইটেল না দিলে গুলো যে কিন্তু কি কাজ হবে পারেন না। নাই লিখবো পারেন। এটা যদি আপনি একটু বলে দেন পোস্ট তাহলে করার খুব সময় ভালো ডিস হয়। এখন প্রশ্ন হলো কি লিখবো, ভালো কথা। মানে কি লিখবো আমরা, ও আচ্ছা আমি ক্যামেরা নেই, ভালো লাগে না তাই তো। প্রথম কথা হলো যে আমাদের কি লিখবো আমরা। লেখার জন্য হিউজ পরিমাণ জিনিস রয়েছে। আপনি যদি টি শার্ট বিক্রি করেন, ওটা তো আপনি তো বাইসাইকেল নিয়ে লিখবেন না, তাই না? অর্থাৎ টি শার্টের উপরে আপনাকে লিখতে হবে যে আমার টি শার্টটা খুব খারাপ, এই টি শার্টটা কেউ কিনবেন না, এই টি শার্টটা কিনলে 1 মাসের মধ্যে এটা আবার কি হয়ে যাবে, কালার উঠে যাবে, এই টি শার্টটার কোয়ালিটি বেশি একটা ভালো না, এই টি শার্টটার একটা সাইজ হচ্ছে XXL, যেটা শুধুমাত্র হাতিওয়ালা মানুষরা পরতে পারবে, এই টি শার্টটা দেখতে খুবই খারাপ, এটা কালারটা এটা ব্লার হয়ে যায়। এইগুলো অর্থাৎ যেটা বললাম এটা পজিটিভ গুলো লিখবেন। নেগেটিভ গুলো বললে বেশি মনে থাকে মানুষের, এই জন্য নেগেটিভ দিয়ে বললাম। এটা পজিটিভ করবেন। অর্থাৎ আপনার প্রোডাক্টের সম্পর্কে আপনি গুণাগুণ বলবেন, এবং গুণাগুণ বলার সময় ওই শব্দটা ফোকাস কি প্রেসটা OBDI যদি হয়ে থাকে, কিংবা টি শার্ট যদি হয়ে থাকে, ওই টি শার্ট শব্দটা রাখার চেষ্টা করবেন। রাখলে হয়ে গেল, এটা একটা প্রোডাক্টের টাইটেল এবং ডেসক্রিপশন। আমরা জানি মূলত অন পেজ এসইও করার জন্য অনেকগুলো মেথড রয়েছে, তার মধ্যে হচ্ছে একটা প্রোডাক্টের টাইটেল এবং ডেসক্রিপশন খুব সুন্দরভাবে সাজিয়ে লেখা এবং ফোকাস কি প্রেসটা রাখা। প্রশ্ন হলো যে ভাই আমি যদি আমার এই ওয়েবসাইটটাকে আরো সুন্দরভাবে র্যাঙ্ক করতে চাই, তাহলে আর কি ওয়ে রয়েছে? গত ক্লাসে আমি একটা ক্লাস নিয়েছিলাম ব্লগ রাইটিং কিংবা আর্টিকেল রাইটিং। সকলে কি মনে ছিল? আর্টিকেল রাইটিং কিংবা ব্লগ রাইটিং। জি স্যার। স্যার মনে আছে মনে স্যার? আছে। লিখেছিলেন অনেক আগে। জি স্যার, মনে আছে তো স্যার। আমরা কি করব, আমি আমার ওয়েবসাইটের মধ্যে একটা পেজে তৈরি করব আলাদা করে, আলাদা একটা বাটনে তৈরি করব যেখানে ব্লগ লিখবো, ব্লগ ব্লগ পেজ। ওখানে আমি প্রত্যেকদিন একটা দুটা করে ব্লগ লিখবো। হয়তো বা টি শার্টের উপর লিখলাম যে টি শার্ট পরার উপকারিতা কি, এই শীতকালে টি শার্ট পরলে সেই রকম গরম গরম লাগে, হট হট। এই টি শার্ট এই 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 শীতকালের দিন সকলেই একটু টি শার্ট পরে বাইরে হবেন, এটা খুব সুন্দর। ওকে, তো আপনি এটা সম্পর্কে ডিটেলস লিখবেন। ডিটেলস লিখলে হবে কি, ওই যে টি শার্ট কথাটা লিখতেছেন না, টি শার্ট কথাটা লিখতেছেন। টি শার্ট কথাটা লেখার ফলে মূলত একজন মানুষ যখন গুগলে গিয়ে সার্চ করবে, তখন আপনার ওয়েবসাইটে গুগলের টপে দেখানোর সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ কি, গুগলের টপে কেন দেখায়? এই জন্য দেখায় যদি আমার ওয়েবসাইটের মধ্যে আমার টার্গেটেড কিংবা ফোকাস কিপ্রেসটা অনেক সুন্দরভাবে সুসজ্জিতভাবে থাকে, এবং সেটা যদি আমি বারবার ইউজ করি অর্থবহ ঠিক রেখে, তাহলে কিন্তু গুগল ওটা ইন্ডেক্স করবে। ইন্ডেক্স এখন কি, গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এইটা মূলত গুগলের কাছে কি হবে, ক্রলিং হবে। অর্থাৎ গুগল এটাকে পড়বে, পড়ার পর আমার যে লিঙ্কটা রয়েছে, আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে SEOmessage.com, এটাকে গুগলের টপে দেখাবে।
তো কিভাবে সেটা কাজ করে সেটা আমরা দেখবো অফ পেজ এসির ক্ষেত্রে একটু পরে দেখতে পারবো। এটা ছিল অন পেজ এসির কি আপনাকে এটা কাজ করে। পাশাপাশি কি বলতেছে দেখো, শুধুমাত্র অন পেজ এসিতে এতটুকু কাজ করলে হবে না, মাঝে মাঝে দেখা যাবে তোমার অন পেজ এসির ক্ষেত্রে আরো কিছু শর্ত রয়েছে। শর্ত নাম্বার ওয়ান, তোমাকে টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ছবিটা অপটিমাইজ করতে হবে। তৃতীয় হচ্ছে তোমার যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে হবে। ইন্টারনাল লিঙ্ক কি? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে মনে করুন আপনার asiumessage.com একটা ওয়েবসাইট, কি আছে একটা ওয়েবসাইট asiumessage.com। asiumessage.com সার্ভিস নামক একটা কোনো একটা লিঙ্ক রয়েছে, দেখা যাচ্ছে একটা সার্ভিস। এই যে সার্ভিসের যে লিঙ্কটা রয়েছে এটাতে আমরা কপি করলাম। কপি করার পর আমি আমার পেজের মধ্যে আসলাম। পেজের মধ্যে এসে আমি বলতেছি হ্যালো ওবিডিআই। এটাতে যদি কেউ ক্লিক করে, আমি যদি এখানে লিঙ্ক আপ করি, লিঙ্ক আপ করে ওই লিঙ্কটা যদি এখানে সাবমিট করি, সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করবো লিঙ্ক টু ওপেন ইন লিঙ্ক নিউ ট্যাব। দেখুন এখান থেকে আমি চাচ্ছি লিঙ্ক টেক্সট কি, লিঙ্ক টেক্সট ওবিডিআই, সবকিছু ঠিক থাকবে। আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু আমি ওবিডিআই কোনো একটা লিঙ্ক আপ করছি। আর এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। যে তুমি যদি অন পেজ এসে ভালো করে করতে চাও, তোমার ওয়েবসাইটের মধ্যে একটা ইন্টারনাল লিঙ্ক থাকতে হবে। কেমনে বুঝবো? আমি যদি অন্য একটা ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে যদি অ্যাবাউটে চলে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অ্যাবাউটে আমরা চলে আসলাম। অ্যাবাউটে চলে আসার পর দেখুন ওবিডিআই যখন আমি হ্যালো ওবিডিআই পড়তেছি, দেখুন ওবিডিআই রাখার সঙ্গে সঙ্গে এখানে একটা কি হয়ে গেছে, একটা লিঙ্ক আপ হয়ে গেছে। এটাকে একটা কি লিঙ্ক আপ, যেটাকে ডু ফলো, ডু ফলো, ডু ফলো দেখা যাচ্ছে। ডু ফলো মানে কি? যেটাকে দেখা যাচ্ছে। এই ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার এই লিঙ্কটা আমার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে চলে আসছে। বাট আগে ছিল asiumessage.com/about পেজে, এখন মূলত চলে গেছে asiumessage.com/সার্ভিস পেজে। অর্থাৎ আমি এই যে ইন্টারনাল লিঙ্ক করছি, একটা পেজ থেকে আরেকটা পেজে কনভার্ট করছি। এটা কখন কনভার্ট করব? কখন কনভার্ট করব? সাপোজ আপনি একটা ব্লগ লেখছেন, এই ব্লগটার নাম হচ্ছে টি শার্ট, এই যে সার্ভিসের নাম ধরুন টি শার্ট। আপনার যদি পোস্টটা হয়ে থাকে যে অ্যাবাউট এসে আপনি একটা পোস্ট করছেন টি শার্টের উপর, যে যদি আপনি টি শার্ট সম্পর্কে আরো জানতে চান, টি শার্ট সম্পর্কে আরো জানতে চান, তাহলে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই যে আপনি টি শার্টের লিঙ্কটা দিয়ে রাখবেন, তাহলে আপনার লিঙ্কটা আপনার লিঙ্কের মধ্যে কি হয়ে গেল? বুঝতে পারতেছি কি? আনমিট করি। জি স্যার, ইন্টার বুঝতে পেরেছি। স্যার বুঝতে আমরা পারছি স্যার। আমরা ইন্টারনেট পারলো পেজ সে দেবো তাহলে একটা স্যার। থেকে আরেক সাইডে আমরা যে পাশাপাশি এটাই শুধুমাত্র নয় যে তুমি যদি অন পেজ এসে আরো করতে চাও, আরো সুবিধা করবে তোমাকে, এগুলো শর্ত দিচ্ছে যে এগুলো তুমি করলে তোমার সুবিধা হবে কি, তুমি এক্সটার্নাল লিঙ্ক একটা ব্যবহার করতে পারো। কিভাবে এক্সটার্নাল লিঙ্ক? সাপোজ আমি একটা ওয়েব মানে টি শার্ট নিয়ে খুব ভালো কথা বলতেছি, টি শার্টের উপরে মনে করুন আরেকজন ব্যক্তি খুব সুন্দর করে আরো লেখছে টি শার্ট। আমি ক্লিক করলাম, দেখুন টি শার্টের উপর অনেকে বিভিন্ন ধরনের কি লেখছে, দেখুন হোয়াট ইজ কল্ড টি শার্ট, এখানে অনেকে অনেক কিছু লিখছে। উইকিপিডিয়াতে গেলাম যে দেখো টি শার্ট হচ্ছে এইভাবে তৈরি করা হয়, টি শার্ট পরলে এরকম, শীতকালে গরম লাগে এটা। এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করলাম। আর যে লিঙ্কটা আমরা কপি করব, মনোযোগ দিয়ে দেখবেন, যে লিঙ্কটা কপি করব এই ওয়েবসাইটের র্যাঙ্ক, এই ওয়েবসাইটের র্যাঙ্ক যদি আমার ওয়েবসাইটের র্যাঙ্ক থেকে অনেক বেশি হয় তাহলে কিন্তু আমি ভালো একটা রেজাল্ট পেতে পারি। উইকিপিডিয়া আমরা জানি সবথেকে একটা ভালো ওয়েবসাইট, মানে খুবই ভালো ওয়েবসাইট। কেমনে বুঝবেন? তখন মূলত আপনাকে যেতে হবে ওয়েবসাইট র্যাঙ্ক চেকার। আপনি এখান থেকে কি করতে পারেন, ওয়েবসাইট র্যাঙ্ক চেকার লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি কি আপনি এখান থেকে দেখতে পারেন যে একটা ওয়েবসাইট র্যাঙ্ক কিভাবে চেক করে, অর্থাৎ অ্যালেক্সা র্যাঙ্ক কিভাবে চেক করে। আপনি এখান থেকে সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত দেখতে পাবেন যে অ্যালেক্সা র্যাঙ্ক চেকার। আপনি এখান থেকে এসে কোনো একটা ওয়েবসাইট র্যাঙ্ক চেক দেখে সার্চ করলে আপনি এখান থেকে ওয়েবসাইট র্যাঙ্কটা দিয়ে দিবেন। আপনি চেক অ্যালেক্সা র্যাঙ্ক এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এখান থেকে যখন দিয়ে দিবেন ওয়েবসাইট লিঙ্কটা এখান থেকে দিয়ে দেন, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মূলত আপনি বুঝতে পারেন যে এটা কিভাবে কাজ করে। অর্থাৎ অ্যালেক্সা র্যাঙ্ক চেকার আমরা একটু পরে দেখবো, যেটা এই মুহূর্তে দরকার নেই। এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পর মনে করুন আপনি এখান থেকে টি শার্ট নিয়ে লিখতেছেন হ্যালো ওবিডিআই। এখানে টেলর মোর অ্যান্ড উইল দ্য হেল্প মেনি পিপল আই মেড ইট সো ইট, এতটুকু পর্যন্ত মনে করুন এটা আমি টি শার্টের জন্য দিতে চাচ্ছি। এখান থেকে লিঙ্ক ক্লিক করলাম, দিয়ে দিলাম, ওটা দিয়ে দেওয়ার পর সেটিংয়ে ক্লিক করার ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলাম, আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার আপডেট হয়ে গেল এখান থেকে। এখন যদি আমার ওয়েবসাইটে কেউ আমরা আসি, যদি এখান থেকে এসে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে মূলত আমি দেখতে পাবো যে আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাবাউটে চলে আসি। অ্যাবাউটে চলে আসার পর আমি একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পারবো। আমি এখানে যাচ্ছি, দেখুন আই মেড ইট সো দেখা যাচ্ছে অন্য একটা কালারে কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি একটা আউটবাউন্ড লিঙ্কে চলে আসি। যে তুমি যদি তোমার ওয়েবসাইটকে ভালো কিছু র্যাঙ্ক করতে চাও অন পেজ এসির থ্রুতে, তাহলে তুমি এমন কিছু ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করার চেষ্টা করো যেটা মূলত কি করে, তোমাকে আউটবাউন্ড লিঙ্ক তোমার অন পেজ এসির ক্ষেত্রে হেল্প করে। বুঝতে কি প্রবলেম হচ্ছে? কেন দিবেন আমরা, মানে কেন জি না দিবেন স্যার, আপনি বলেন? বোঝা যাচ্ছে। স্যার স্যার আমরা বোঝা গেছে স্যার। ব্লগ লিখবো কিসের উপর আর ওটা কি ডিপেন্ড অন্য করে? একজনের কোনো সমস্যা হবে না। আমরা এগুলো হ্যাঁ, কোন অন্য ওয়েবসাইট গুলো অন্য লিঙ্ক ওয়েবসাইটে দিতে পারবে? প্রশ্ন অনেক ধরনের, প্রশ্ন দুইটা নিচ্ছি। ভাই আমি যদি অন্য কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক আমার ওয়েবসাইটে দেই তাহলে সমস্যা হবে কি না? না, সমস্যা হবে না, উপকার হবে। দুই ধরনের উপকার। এক, মনে করুন আপনি টি শার্টের উপর অনেক কিছু লিখতেছেন, এখন আপনাকে রেফারেন্স দিতে হবে। রেফারেন্স, রেফারেন্স বুঝেন? ভাই আপনার নামে মামলা হয়েছে, ভাই মামলা যে ডকুমেন্ট দেখান তো, ওটাকে রেফারেন্স বলি না।
এখন আপনি বলতেছেন টি শার্টটা অনেক সুন্দর, টি শার্টটা এইভাবে তৈরি করা হয়। এখন রেফারেন্স কোনটা দেওয়া হয় বলুন তো? আমাদের যে স্টুডেন্ট গুলো ইনকাম করে না তার রেফারেন্স যদি দেয় যে ঠিক আছে আপনি মকবুলের সঙ্গে কথা বলুন, কুদ্দুসের সঙ্গে কথা বলুন, ও ভালো কাজ পাইছে, ওকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে দেখা যায় যে ভাই আমি তো কাজ পাইনি, গত 1 বছর যাবত আসি, ঝুলিয়ে আছি, গোজা ভাই এখানে কাজ পাইনি, ওকে দিলে কি আমার প্রতিষ্ঠানে ওই ব্যক্তি ভর্তি হবে? আনমিট করি, তাহলে বুঝতে পারবেন, বাস্তব দিলে বুঝতে পারবেন, তাই তো? না, কখনোই ভর্তি হবে না। ঠিক আছে হবে না কখনো ভালো কাজ করতে গেলে impossible। আপনি তাই এখন কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট করেছি, হৃদয় আহমেদের, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, আবার বাইক কিনে আমাকে ছবি পাঠাইছে, আলহামদুলিল্লাহ ভাই বাইক কিনছি, হ্যাঁ। এখন যদি ওর রেফারেন্স দেই, আমি এই কিছুক্ষণ আগে পোস্ট করেছি, কিছুক্ষণ আগে পোস্ট করে আসছি, ওর যদি রেফারেন্স দেই তাহলে আপনি বিশ্বাস করবেন কিনা, কিংবা ভর্তি হবেন কিনা আনমিট করি? অবশ্যই স্যার। ভর্তি হবে। অবশ্যই ভর্তি হবো। তাহলে হাসা কথা স্যার, বুঝতে বুঝতে তোর টাকা এই ভাই কিন্তু এইটা করবো এইটা স্যার। এইটা এইটা কপি পেস্ট করে মাথার মধ্যে রাখুন। এমন কোনো ওয়েবসাইটের লিংক যেটা মূলত আপনার থেকে নিছে, এটা যদি দেন তাহলে স্বাভাবিকভাবে মানুষ আপনাকে পচা মনে করবে, বুঝতে পারছেন? পচা মনে করবে। আর এমন কোনো ওয়েবসাইট লিংক যেটা আপনি ব্যবহার করতেছেন আপনার থেকে যেটা ভালো, সেটা মানুষ ভালো হিসেবে নিবে। বাট কোনো একটা ওয়েবসাইট মনে করুন আপনার থেকে খারাপ, ভালো, কিন্তু আপনার লিঙ্কটা ব্যবহার করছে, তাহলে আপনাকে গুগল অনেক বেশি মার্কেটিং করাবে, বুঝতে পারেননি? মনে করুন আপনার ওয়েবসাইটের নাম্বার হচ্ছে একরোল, একরোল স্টুডেন্ট বুঝুন তো, স্কুলের একরোল স্টুডেন্ট আপনার ওয়েবসাইটটা, 3 রোল স্টুডেন্ট যারা আছে, আপনি কি কখনো 3 রোল কিংবা 50 নাম্বার রোলের সঙ্গে কথা বলেন? আপনার ভাব একটা সেরকম থাকে না? ভাব সেরকম থাকে না? হ্যাঁ না, আমি একরোল, ও কোথায় 50 রোল, মাথা তো সেই রকম গরম, আপনি কথা বলেন না। কিন্তু যদি আপনার সাথে 50 রোল হওয়ার পর যদি একরোল গিয়ে আপনার সঙ্গে কথা বলে, আপনার আবার কিরকম থাকে? সেরকম থাকে যে দেখো আমার সঙ্গে একরোল কথা বলে, কিন্তু কি হয় হোক, মানে এই যে একটা ভাব, এটা ওয়েবসাইটের ক্ষেত্রেও কাজ করে। এটা গুগল মূলত কি করে, এই মানুষের লাইফে এই জিনিসটা গুগল ধরে ফেলছে। গুগল বলতেছে দেখো, তোমার ওয়েবসাইটের মধ্যে যদি ইন্টারনাল লিঙ্ক কিংবা এক্সটার্নাল লিঙ্ক, যে লিঙ্কগুলো ব্যবহার করো, এক্সটার্নাল লিঙ্কটা যদি এমন কোন একটা ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করে, মনে করো Amazon.com, এটা অনেক বড় একটা সাইট, Amazon.com যদি আমার আউটসোর্সিং বিডি.নেট লিঙ্কটা যদি ওইখানে গিয়ে ইনপুট করে, গোজার ভাই খুশি নাকি বেজার? এখন বুঝতে পারবেন। খুশি স্যার, খুশি বাবা খুশি খুশি। লাল হয়ে যাবে। আপনি স্যার, স্যার, আমরা খুশি কোন হবো। ওয়েবসাইটে দিব? এটা মূলত তখন গুগলও খুশি হবে। কি ব্যাপার, Amazon.com এত বড় একটা ওয়েবসাইট, এই গোজার সাহেবের মতো একটা ছোট্ট ওয়েবসাইটকে ওইখানে বসাই দিছে। গুগল তখন কি করবে, আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবে, র্যাঙ্ক করাবে। এখন আমি যদি অ্যামাজন ডট কমকে যদি মনে করেন আমার ওয়েবসাইটের ভেতরে এক্সটার্নাল করি, তাহলে Amazon.com কি খোঁজ নেওয়ার কোনো টাইম আছে আমার? আনমিট করি। না স্যার, না 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 জি না, না স্যার, কোনো টাইম ইম্পসিবল। নেই স্যার। আপনারা আপনার হতে পারে। কিন্তু আমি কেন ব্যবহার করতেছি, এই জন্যই ব্যবহার করতেছি, মূলত ট্রাস্টের জন্য। ছোট ওয়েবসাইটগুলো বড় ওয়েবসাইটকে ব্যবহার করবে ট্রাস্টের জন্য, বাট বড় ওয়েবসাইটগুলো যদি আমাদের ছোট ওয়েবসাইটকে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ইউজ করে, তারা মূলত আমাদেরকে মার্কেটিং করার জন্য কি করবে, অ্যাড করবে। আর এই যে বাইরের কোন একটা লিঙ্ক শেয়ার করা, এটাকে বলা হয় অফ পেজ পার্ট, অফ পেজ মার্কেটিং। তো আমরা অফ পেজ মার্কেটিং একটু পরে যাবো, ওই বিষয়টা বলবো যে এক্সটার্নাল লিঙ্কটা কেন, কিভাবে মার্কেটিং করতে হয়। ক্লিয়ার? আমরা আছি অন পেজ এসির ক্ষেত্রে। তো অন পেজ এসির আমরা এই কাজগুলো করতে হবে, আমরা এই এই কাজগুলো অবশ্যই অবশ্যই করবো, তাহলে আমারটা কিন্তু র্যাঙ্কিং করবে। ক্লিয়ার? র্যাঙ্কিং করবে, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি শুধুমাত্র এটা করলেই হবে না, আরো কিছু বলতেছে যে দেখো তোমার যে ডেসক্রিপশনটা রয়েছে, এটা একটা নির্দিষ্ট ভলিউম থাকতে হবে। কি থাকতে হবে? নির্দিষ্ট একটা ভলিউম, যে একবারে ছোট নয়, একটা মিনিমাম, যাতে করে 200 500 1000 1500 2000 ওয়ার্ডের একটা কি থাকে, একটা ডেসক্রিপশন থাকে, তাহলে তোমার ডেসক্রিপশনটা অনেক বেশি সুন্দর হবে। অর্থাৎ আপনাকে কি করতে হবে, একটু বড় আকারে ডেসক্রিপশনটা লিখতে হবে। এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার অন পেজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? অন পেজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এইটা বোঝার জন্য মূলত, আমরা এটা বোঝার জন্য মূলত এই অন পেজটা আমার কাজ হইলো কি হইলো না, পরবর্তী ক্লাসে গিয়ে আমরা একটা কাজ দেখবো, সেটা হচ্ছে মূলত আমরা যাব প্লাগিং, প্লাগিং, প্লাগিং কে ক্লিক করার পর অ্যাড 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 নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন ক্লিক করার পর আমরা এখান থেকে আসবো। এখান থেকে এসে মূলত ইউস্ট এসইউ নামে, দেখুন ইউস্ট এসইউ নামক এক ধরনের প্লাগইন রয়েছে। এই প্লাগইনটা দিয়ে মূলত কি করবো আমরা বুঝবো, ইউস্ট এসইউ ইনস্টল নামে ক্লিক করবো। ইনস্টল নামে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করি, অ্যাক্টিভিটি ক্লিক করবো। অ্যাক্টিভিটি ক্লিক করার আগে দেখুন আমি কিন্তু এই অবস্থায় রয়েছি, পরিবর্তনটা দেখুন, এই অবস্থায় রয়েছে। এখানে থাকা অবস্থায় আমি যদি এখানে সেই অ্যাক্টিভিটি ক্লিক করি, অ্যাক্টিভিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ইউস্ট এসইও আমাকে বলবে, ইউস্ট এসইও আমাকে বলবে যে যখন আপনি এটা অ্যাক্টিভ করলেন, অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে সে আমাকে কিছু তথ্য দেবে। সেই তথ্যগুলো আমরা একটু পরে দেখি। আমরা স্টার্ট ফার্স্ট টাইম কনফিগারেশন, আমরা এখানে ক্লিক করতেছি, এটা কনফিগার করে নিচ্ছি, অর্থাৎ আমারটার সঙ্গে অ্যাড করে নিচ্ছি। দেখুন এখানে সঙ্গে সঙ্গে তারা বলছে স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশন, সাইট প্রেজেন্টেশন, সোশ্যাল প্রোফাইলস, পার্সোনাল প্রিফারেন্স, ফিনিশ কনফিগারেশন, দেখা যাচ্ছে অনেকগুলো তথ্য তারা বলছে। তো এই তথ্যগুলো আমরা দিব, দেওয়ার পরে মূলত অ্যাড করব। আমি একটু পরে যাচ্ছি, সেটা দেখার জন্য আমি ড্যাশবোর্ডে ক্লিক করতেছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পর কি কি আরো সুবিধা পাবো, যদি এটা আপগ্রেড করি তাহলে এই সুবিধাগুলো পাবো।
এখন আমরা যাচ্ছি এই পেজটার মধ্যে আসলাম, এই পেজের মধ্যে এসে একটু রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে গুগল একটা সুবিধা দেবে ইউএসটিসি শুরুতে ওয়েবসাইটটার মাধ্যমে আমার কতটুকু এসি হয়েছিল কিংবা নাই হয় সেই তথ্যটা জানতে পারবো। যেমনি ভাবে আমাদের ইউটিউব চ্যানেল মূলত আমরা টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ করলেই হয়ে যাচ্ছে, তেমনি ভাবে মূলত আমরা যখন কোন একটা এই সাইটে আসবো তখন মূলত এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, ইউএসট এসইও করতে পারবো। ইউএসট এসইও থ্রুতে যখন আমরা কাজ করবো তখন মূলত আমার এটা কতটুকু কাজ করতেছে না সেই তথ্যগুলো জানতে পারবো। তো আমরা আগামী ক্লাসে গিয়ে ইউএসটিসি তে ক্লিক করবো, এই যে ইউএসটিসি তে কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখবো। দেখুন এখান থেকে সেটিং এ যাচ্ছে, সেটিং এ গেলে মতো আরো অনেকগুলো তথ্য পাবো, এইগুলো সাজাবো আমরা আগে। ইউএসটিসি কোন কোন ক্ষেত্রে কাজগুলো করে সেই বিষয়গুলো দেখবো। যখন আমরা ইউএসটিসি সেটিং এ যাব তখন মতো দেখতে পাবো রাইটিং, এসইও অ্যানালাইসিস, তারপর রিড এবিলিটি ইনক্লুসিভ, অর্থাৎ আমার অ্যানালাইসিস অবস্থা কিরকম, অর্থাৎ কিরকম ভাবতেছে। রিড এবিলিটি মানুষ আমাকে কতটুকু পড়তে পারতেছে, কতটুকু নিতে পারতেছে, ইন্ডেক্স কতটুকু হচ্ছে। ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস আমাকে কি অবস্থা রয়েছে, এই সমস্ত তথ্যগুলো আমাকে দেখতে পারবো। এআই টাইটেল ডেসক্রিপশন ইনসাইট, সাইট সিকিউ স্ট্রাকচার কি রকম অবস্থায় রয়েছে, আমার সাইটটা ভালো আছে কিনা মন্দ রয়েছে। সাইটটার অবস্থা যদি ভালো থাকে তাহলে খুব দ্রুতর মধ্যে র্যাঙ্কিং হয়ে যাবে। সাইটের অবস্থা যদি ব্রোকেন হয়ে থাকে, ব্রোকেন মানে কি, কোনো যদি কোডিং ভুল থাকে তাহলে কিন্তু আমার সাইটটা ধীরে ধীরে কমে যাবে। এই যে আমাদের কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি ওখান থেকে দেখতে পারবো। অর্থাৎ ইউএসটিসি আমাকে হেল্প করে কোন কোন বিষয়গুলো নিয়ে আমাকে আরো অন পেজ এসইও করতে হবে। পাশাপাশি তারা বলবে যে সাইট বেসিক্স কি, তোমার সাইট বেসিকের মধ্যে কোন কোন বিষয়গুলো অ্যাড করবা, সাইটের মধ্যে কোন কোন টাইটেলগুলো দিবা, সেপারেটর কোন ধরনের দিবা, তুমি সাইট সিলেক্ট ইমেজ কিভাবে দিবা, সাইট পলিসিস গুলো কি কি আছে সেগুলো দিবা। পাশাপাশি তারা বলবে যে ঠিক আছে তোমার সাইট রিপ্রেজেন্টেশন, তোমার কোন কোন বিষয়গুলো থাকবে, লোগো কিরকম হবে, কোন লোগো দিতেছে, সমস্ত তথ্যগুলো দিতে হবে। এরপর সাইট কানেকশন, এই সাইট কানেকশন এসে সে বাইদু, বিং, গুগল, পিন্টারেস্ট, এখানে কয়েকটা অংশ রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। কি বিষয়, ইউএসটিসি তে যখন আমরা যাব অর্থাৎ যখন আমরা ক্লিক করতেছি তখন তারা বলছে এই ওয়েবসাইটটা মূলত acumessage.com, এই ওয়েবসাইটটা গুগলের মধ্যে যে র্যাঙ্কিং হবে, এই গুগলটা মূলত কি একটা সার্চ ব্রাউজার নাকি অন্য কিছু। আনমিট করি। স্যার এটা সার্চ তো এটা যে তোমার সার্চ ব্রাউজার, এই সার্চটা কোথায় করা হচ্ছে, গুগলে গিয়ে। এখন গুগলের কাছে যদি তথ্য না থাকে যে OBDI লিখে একজন সার্চ করতেছে বাট গুগলের কাছে কোনো তথ্য নাই, তখন কি গুগল আমাকে দেখাবে? স্বাভাবিকভাবে তথ্য দেখাবে না। এই জন্য মূলত আমরা পরবর্তী ক্লাসগুলোতে কি করব, আমরা যাব ইউএসটিসিতে, মানে আমরা যাচ্ছি, কিন্তু পরবর্তী ক্লাস বলতে আমি দেখাচ্ছি এই পরবর্তী ধাপ বলেন, এই পরবর্তী ক্লাস বলতে ওই পরবর্তী ক্লাস নয়, মানে পরবর্তীতে যেগুলো অ্যাড করা হবে আমরা এখানে আসতেছি। আমি চাচ্ছি মূলত গুগল, কোথায় চাচ্ছি, আমি গুগলে যাচ্ছি। দেখুন উপরে বিং রয়েছে, এরপরে বাইদু রয়েছে, বাইদু একটি সাইট, বিং একটি সাইট, গুগল একটি সাইট। তো আমাদের গুগল নিয়ে আজকে কথা বলছি, যেটা গুগল। আমি চাচ্ছি মূলত গুগলের মধ্যে আমার ওয়েবসাইটটা যাতে করে দেখে, তাহলে কি বলছে, অ্যাড ভেরিফিকেশন কোড। আমাকে কি করতে হবে, গুগলের মধ্যে কোনো একটা কোড ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ গুগলের সঙ্গে আমার এই ওয়েবসাইটের কোনো একটা সম্পর্ক আছে। এই যে গুগলের মধ্যে আমরা যে কোডটা ভেরিফাই করব, এই কোডটা যখন বসাই দিব তখন মূলত কোনো একজন ব্যক্তি যদি OBDI লিখে গুগলে সার্চ করে তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা দেখতে পারবে। অর্থাৎ OBDI লিখে যখন সার্চ করবে তখন মূলত আমাদের ওয়েবসাইটটা দেখবে। ক্লিয়ার? অর্থাৎ আমি কোন তথ্য দিয়ে আমি সার্চ করতে চাচ্ছি, এই যে কাজগুলো করতে হবে, এটা হচ্ছে একটা কি অন পেজ এসির কাজ। পাশাপাশি তারা বলছে হোম পেজে তোমার কোন কোন তথ্যগুলো দিতে হবে, পোস্টে কোন কোন বিষয়গুলো দিবা, পেজে কোন কোন পোস্টগুলো দিবা, পোস্টের মধ্যে যে তোমার আগে টাইটেল কোনটা, পেজ কোনটা, সেপারেটর কোনটা, সাইট টাইটেল কোনটা, সাইট ডেসক্রিপশন কোনটা, ইমেজ কোনটা দিবে, সেই বিষয়গুলো। তোমার এই সাইটের মধ্যে ট্যাগ কোনটা দিবা, কোন ট্যাগের মধ্যে মানুষ তোমাকে খুঁজে পাবে, এই বিষয়গুলো মূলত আমরা ইউএসটিসি থ্রুতে জানতে পারবো। বাট এইগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে মূলত একটা কি এসইও কমপ্লিট করার কাজ, যেটা মূলত এই মুহূর্তে আমাদের দরকার নেই, আমাদের পরবর্তী ক্লাসে দরকার। আমরা অন পেজ এবং অফ পেজ এসইও আগে বুঝবো, তারপর কাজটা শুরু করব। আমরা যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে একটা পোস্টের মধ্যে আসলাম। এই পোস্টের মধ্যে এসে আমরা যে আমাদের যে পোস্টটা রয়েছে, এই পোস্টটা যদি আমার এসইও কমপ্লিট হয়েছে কিনা যদি জানতে চাই তাহলে মূলত কি করতে হবে, আমাকে আসতে হবে, এসে সাজাতে হবে, দেখতে হবে যে এটার মধ্যে কতটুকু কাজ হলো, কতটুকু কাজ হলো না। তাই এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখবো ইউএসটিসি দিয়ে। পাশাপাশি আমরা আরেকটা এক্সটেনশন দিয়ে দেবো যার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথের থ্রুতে আপনি এই এই যে টাইটেল এবং ডেসক্রিপশন গুলো ঠিক আছে কিনা, এই ছবিটা ঠিক আছে কিনা, আপনি কতটুকু টাইটেল দিচ্ছেন, কতটুকু মেটা টাইটেল দিচ্ছেন, কতটুকু মেটা ডেসক্রিপশন দিচ্ছেন, এটা ঠিক হইলো কিনা, এটা এসি রিলেটেড হইলো কিনা, এগুলো আমরা চেক করবো র্যাঙ্ক ম্যাথ এবং ইউএসটি এসির থ্রুতে, যেটা পরবর্তী ক্লাসগুলোতে হবে। তাহলে অন পেজ এসিতে কি কি কাজ করে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না একটু একটু, তাই তো? তাহলে বোঝা যাচ্ছে পরিপূর্ণ যদি আমি অন পেজ এসি করতে চাই তাহলে কোন একটা প্লাগইন এর হেল্প নিতে হবে। সেটা ফ্রি প্লাগইন হতে পারে,
পেইড প্লাগইনও হতে পারে। ফ্রি প্লাগইনগুলোর মধ্যে আমরা ইউএসটি এসইউটা ব্যবহার করবো, র্যাঙ্ক প্যাথ ব্যবহার করবো। এই দুটো দিয়েই সব থেকে বেশি এসইউ করা হয় এবং এই দুটোই সর্বাধিক কার্যকরী। তো এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো যে কিভাবে কাজ করে। আজকে আমরা সেকেন্ড একটা ক্লাস বুঝবো, সেটা হচ্ছে অফ পেজ এসইউটা কি। তাহলে অন পেজ হচ্ছে এতক্ষণ যাবত যেটা বললাম, যেটা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, আপনার প্রোফাইলের ভিতরে ঢুকে কোনো কাজ করতে হবে। এই কাজগুলো অনেকগুলো ধারাবাহিকতা, যেটা আমাকে ইউএসটিসি বলে দিবে যে এই কাজগুলো করতে হবে। আমরা যখন কাজটা করতে যাবো তখন প্রত্যেকেই নামগুলো দেখবো, কারণ পূর্বেই নামগুলো আমি উচ্চারণ করছিলাম এবং দেখাইছিলাম। আপনি কাজ করতে গেলে তখন বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করতেছে। এখন আমরা বুঝবো অফ পেজ এসইউটা তাহলে কি। মানে অফ পেজ, অফ পেজ হচ্ছে এই ওয়েবসাইটের বাইরে গিয়ে। এখন ওয়েবসাইটের বাইরে গিয়ে বলতে কি, ওয়েবসাইটের বাইরে হচ্ছে এসইউমেসেজ.কম এর ভিতরে যদি কোনো কাজ করি তাহলে অন পেজ। এই ওয়েব পেজটা, এই যে অফ পেজ এসইউমেসেজ.কম এই ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে, এইটা যদি এই ওয়েবসাইটের ইন্টারনাল কিংবা এক্সটার্নাল ব্যতীত পৃথিবীর অন্য কোনো একটা জায়গায় শেয়ার করি, আবার মনে রাখবেন, পৃথিবীর অন্য যে কোনো একটা জায়গায় শেয়ার করার নাম হচ্ছে অফ পেজ মার্কেটিং। আনমিট করি সবাই। বুঝতে কি প্রবলেম স্যার, হচ্ছে? বুঝতে পারছি। তাহলে অন পেজ হচ্ছে কি, ওয়েবসাইটের ভিতরে ঢুকে কোনো কিছু একটা পরিবর্তন করার নাম অন পেজ। অফ পেজ মানে কি, এই পেজের যে কোনো একটা লিঙ্ক, এই ওয়েবসাইটের যে কোনো একটা পেজ, যে কোনো একটা লিঙ্ক পৃথিবীর অন্য কোনো জায়গায় শেয়ার করে। এখন কোথায় কোথায় শেয়ার করা যায় চলুন ভাবি। ইউটিউবের মধ্যে আপনি একটা লিঙ্ক শেয়ার করতে পারেন, ডেসক্রিপশনের মধ্যে দিতে পারেন, ওটা একটা শেয়ার। আপনি ফেসবুক প্রোফাইলে একটা লিঙ্ক শেয়ার করতে পারেন, ওটা একটা শেয়ার। আপনি ফেসবুক মেসেঞ্জারের মধ্যে শেয়ার করতে পারেন, ওটা একটা শেয়ার। আপনি লিঙ্কডইন প্রোফাইলে, পেজে, গ্রুপে গিয়ে শেয়ার করতে পারেন, ওটা একটা শেয়ার। ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, ওটা একটা শেয়ার। পিন্টারেস্টে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। টুইটারে সেটাও পারেন, ইনস্টাগ্রামে সেটাও পারেন। অর্থাৎ পৃথিবীর যে জায়গাগুলোতে শেয়ার করা যায় ওই জায়গাগুলোর নাম হচ্ছে কি অফ পেজ মার্কেটিং। এখন কোথায় কোথায় আপনি মূলত শেয়ার করেন? আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, আপনি বিভিন্ন সাইটে গিয়ে শেয়ার করেন। এই সাইটগুলোতে শেয়ার করার সময় ওই যে আমাদের টার্গেটেড ফোকাস কি ফ্রেজ OBDI কিংবা আপনার টার্গেটেড কিওয়ার্ড থাকে, ওইটা যদি আপনি ইনপুট করে দেন তাহলে কি ঘটনাটা ঘটে দেখুন। আমরা একটু যাই, আমরা একটু নোটপ্যাড ফাইলে যাই। নোটপ্যাড ফাইলে গেলে ক্লিয়ার বুঝতে পারেন। আমি নোটপ্যাড ফাইলটা অন করে নিয়েছি এবং আপনাদের অফ পেজ এসে সবগুলো করে রাখছি, আপনাদের দেখিয়ে দিব এবং নোটটাও দিয়ে দিব। তার আগে আমি একটু যাচ্ছি অফ পেজ বোঝানোর জন্য। অন পেজ মানে বুঝাচ্ছি যে আমরা একদম পেজের ভিতরে। অফ পেজ মানে তাহলে কি, অফ পেজ মানে হচ্ছে যে আপনাকে মূলত কি করতে হবে, আপনাকে এখানে আসতে হবে। মনে করুন আমি একটা কোনো একটা লিঙ্ক কপি করি, এই যে এসইউমেসেজ.কম আছে না, এসইউমেসেজ.কম, এবং এই লিঙ্কটা মনে করুন আমরা শেয়ার করবো, সার্ভিসের লিঙ্কটা শেয়ার করবো। আমি সার্ভিসের লিঙ্কটা কপি করলাম, সার্ভিসের লিঙ্কটাতে আসি আমি, এসইউমেসেজ.কম/সার্ভিস আমরা আসি। একটু স্লো হয়ে গেছে অবশ্য, অর্থাৎ অ্যাবাউটটাই আমরা কপি করি। কপি করলাম, মনে করুন এই অ্যাবাউটের লিঙ্কটা আমি শেয়ার করবো, কপি করলাম। কোথায় শেয়ার করবো? আমার ফেসবুকে পেস্ট করলাম। আমরা জানি একটা পোস্ট শেয়ার করার সময় কয়টা নিয়ম। আনমিট করি। চারটে নিয়ম স্যার, চারটা। আমরা ওই 4টা নিয়ম ফলো করি, তাহলে ফলো করলে বুঝতে পারবো ওই 4টা নিয়ম কেন মূলত আমার অফ পেজ মার্কেটিং এর ক্ষেত্রে এতদিন উপকার করছিল। এখন দেখুন, আমি এখানে আসলাম, আমি মূলত টাইটেল লিখতে চাচ্ছি, টাইটেল লিখতেছি এইটা যে অথবা ওয়েব ডিজাইন। আমি এইটা টাইটেল লিখলাম, কপি করলাম। কপি করার পর এখানে এসে টাইটেলটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন হচ্ছে এইটা। আমি এই ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করার পর ওই ডেসক্রিপশনটা বসাই দিলাম। ওকে, আমি বসাই দেওয়ার পর এটা একটু ছোট করে নিই, তাহলে বোঝা যাবে আপনাদের জন্য এক নিমিষেই। এটা একটু ছোট করে নিই। আচ্ছা, এটা একটু ছোট করে নিই। আচ্ছা, ডেসক্রিপশন দিলাম, এরপর লিঙ্ক দিলাম। এরপর আমরা কি দিই? আমরা ডেসক্রিপশন পরে এরপর কি দিই? আমরা কি এইভাবে দিই? দেখুন তো, আমার কি একটা পোস্টের জন্য সবকিছু কন্টেন্ট ওখানে ঠিক আছে কি নাই, ইয়েস অর নো? স্যার ইমেজ দেন নাই তো, ইমেজ ঠিক লাগবে। নাই। একজন বলতেছে ঠিক নেই। কেন ঠিক নেই? কেন ঠিক নেই? ঠিক তো আছে 100%। বুঝতে পারিনি তাহলে। কন্টেন্ট বলতে একটা লিঙ্কও হতে পারে, ইমেজও হতে পারে, PNG ইমেজও হতে পারে। ওখানে আমি লিঙ্ক ব্যবহার করছি, ওইটাই কন্টেন্ট। 4 নম্বর বিষয় যেটা কন্টেন্ট। এখন এইটুকু, এই যে এই বিষয়টা যদি আমি আমার ফেসবুক প্রোফাইলে যাই, আমি ফেসবুক প্রোফাইলে যাচ্ছি, ফেসবুক প্রোফাইলে আসি আমি। ফেসবুক প্রোফাইলে এসে সাপোজ আমি শেয়ার করব, উদাহরণস্বরূপ আমি শেয়ার করব। এখানে আমি আসলাম, প্রোফাইলে ক্লিক করলাম, কিংবা সরাসরি গ্রুপেই, মনে করুন গ্রুপেই আমি শেয়ার করবো। মনে করুন আমি ওইটা কপি করলাম, এই যে যা কিছু আছে না, এটা আমি হুবহু কপি করলাম। কপি করার পর আমি আমার প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পর গ্রুপ, এই গ্রুপ থেকে এসে ডাইরেক্টলি দিলাম।
দেওয়ার পর আমি এখান থেকে হ্যাশট্যাগ গুলো ঠিক আছে না, এখন যদি আমি পোস্ট করি, পোস্ট করার পর কি হবে, এইটা দেখা যাচ্ছে না এই যে অ্যাবাউট দেখা যাচ্ছে, acmessage.com/about my blog, আমি অ্যাবাউটটা নিয়েছিলাম না, এটা দেখা যাচ্ছে। তো পোস্ট করলে কি হয়ে যাচ্ছে, আমার এটাতে পোস্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে পোস্ট করতেছি, পোস্ট করার সময় আমি যে ফোকাস, কি প্রেস, ওবিডিআই এগুলো নিয়েছিলাম, এইগুলো লিখে যদি কেউ এখন গুগল এসে সার্চ করে ওবিডিআই, ইন্টারে ক্লিক করি, ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আমাকে তারা গুগলে দেখতে পায়, তখনই মূলত কি হবে, আমার একটা অফ পেজ মার্কেটিং হবে। বুঝতে পারতেছেন কিনা? আনমিট করি। জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। মাথার ভিতরে তাহলে নেই বোঝা আগে। যাচ্ছে আমার একটা ওয়েবসাইটের লিংক পৃথিবীর কোনো একটা জায়গায় যদি শেয়ার করি, ওটার নাম অফ পেজ মার্কেটিং। এখন কোথায় কোথায় শেয়ার করা যায়, কিভাবে শেয়ার করা যায়, কিভাবে শেয়ার করব, কিভাবে শেয়ার করলে সুবিধা হবে, সেই বিষয়গুলো নিয়ে বুঝবো আমরা। সরাসরি আমাদের শিটে যাচ্ছে, শিটগুলো আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, অথবা আপনাদের কাছে তো থাকবেই, এগুলো দেওয়াই থাকবে, সেগুলো আপনি নিয়ে নিতে পারেন। আমি এখানে কয়েকটা উদাহরণস্বরূপ লিখে রাখছি। এক্সাম্পলস অফ অন পেজ এসইও ইনক্লুড অপটিমাইজেশন, অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইউর কন্টেন্ট, ইউর হেডার্স, ইটিসি। এই কয়েকটা বিষয় যদি আপনার ঠিক থাকে, এই কয়েকটা বিষয়, টাইটেল, মেটা ডেসক্রিপশন, কন্টেন্ট, হেডলাইন, তাহলে অন পেজ এসইওতে আপনার থেকে কেউ বেশি এগিয়ে যেতে পারবে না। এই 4টা অংশ বুঝতে কি কারো কোনো প্রবলেম? ক্লিয়ার না স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। অ্যাকাউন্ট খুলি না। বুঝাচ্ছি যে একটা ওয়েবসাইটের মধ্যে টাইটেল, ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, দেখুন টাইটেল, ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, অল্টা ট্যাগ, ক্যাপশন, এই কয়েকটা বিষয় যদি ঠিক থাকে, তাহলে স্বাভাবিকভাবেই মূলত আপনি একটা ওয়েবসাইটের র্যাঙ্কে আসতে পারবেন, যদি আপনি পারফেক্টলি লিখতে পারেন অর্থবহ সহ। এটা অন পেজের এতটুকু বিষয়, এই এতটুকু বিষয় অন পেজের ক্ষেত্রে, এতটুকু বিষয় কি অন পেজের ক্ষেত্রে। এখন দেখুন আপনার একটা ওয়েবসাইটের নাম হচ্ছে মশা.com, আর একজন হচ্ছে মাসি.com। এখন মশা.com কি করে, প্রত্যেক দিনে পোস্ট করে, 4টা 5টা করে মশা কামড় দেয়, ও একটা করে পোস্ট করে। আর মাসি তো আসে না, শীতকাল, অবস্থা খারাপ, আপনি পোস্ট করেন না। একই সঙ্গে ওয়েবসাইট খুলে ফেলছেন, মশা.com কি করছে, বারবার প্রত্যেকদিন একটা করে পোস্ট করতেছে, মাসি.com সপ্তাহে একটা পোস্ট করতেছে। কে বেশি এগিয়ে থাকবে, মশা নাকি মাসি? মশা স্যার, মশা। বুঝতে পারছেন? এখন মনে থাকবে, মানে মশা মাসির কথা বলে মনে থাকে। তো স্বাভাবিকভাবে যে ওয়েবসাইটটা মূলত বেশি বেশি পোস্ট করবে, সেটা স্বাভাবিকভাবে গুগলের টপে থাকবে। এখন যে ওয়েবসাইটটা অনেক বেশি পোস্ট করতেছে বাট নিয়মতান্ত্রিক ভাবে করতেছে না, নিয়মতান্ত্রিক বলতে কি, ওই মেটা টাইটেল ঠিক রাখতেছে না, মেটা ডেসক্রিপশন ঠিক রাখতেছে না, মেটা টাইটেল যতটুকু লেখার কথা লিখতেছে না, মেটা ডেসক্রিপশন সংক্ষিপ্ত আকারে লিখতেছে, 2000 ক্যারেক্টার্সের কথা লেখা 200 লিখতেছে। বাট আপনি সপ্তাহে 2টা পোস্ট করতেছেন কিংবা 3টা পোস্ট করতেছেন, নিয়ম মেনে করতেছেন, তাহলে কে ফার্স্টে থাকবে এখন? তাহলে বোঝা যাচ্ছে শুধুমাত্র পোস্ট থাকলেই হচ্ছে না ওয়েবসাইটে, পোস্টের অর্থবহ হতে হবে এবং মিল থাকতে হবে, মেটা টাইটেল ঠিক রাখতে হবে। এগুলো ঠিক রাখলেই মূলত আপনি গুগলের টপে আসতে পারবেন, অন্যথায় কিন্তু কোনোভাবে আপনি গুগলের টপে আসতে পারতেছেন না। এই জন্য আপনাকে সবসময় আমি বলবো যে বিষয়টা, যে মাস্ট বি আপনাকে একটা বিষয়ে ফোকাস রাখতে হবে, যে বিষয়টা হলো যে আপনাকে কখনোই মূলত কি করা যাবে না, আপনাকে টার্গেট করতে হবে, যে আমাকে টার্গেটেড বায়ার, টার্গেটেড ফোকাস কিপ্রেস, টার্গেটেড কিওয়ার্ডস, এগুলো ফলো করে সামনে দিকে যেতে হবে। শুধুমাত্র পোস্ট নয়, কোয়ালিটি ঠিক রাখতে হবে। কোয়ালিটি ঠিক রাখলে আপনার অবশ্যই অবশ্যই র্যাঙ্ক করবেই করবে, কোনো ভুল নেই। দ্বিতীয় বিষয়, আমরা অফ পেজ ক্ষেত্রে নিয়ে কিছু কথা বলি। অফ পেজ প্রথম বিষয় যেটা কাজ করে সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এখন লিঙ্ক বিল্ডিং কি, দ্বিতীয় ক্লাসে অথবা তৃতীয় ক্লাসে আলোচনা করেছিলাম লিঙ্ক বিল্ডিং কি কিংবা ব্যাক লিঙ্ক কি, ডিটেলস আকারে আলোচনা করেছিলাম, মনে কি আছে সকলের? লিঙ্ক বিল্ডিং কিংবা ব্যাক লিঙ্ক। যদি মনে না থাকে শুধুমাত্র একবারই বলে নিচ্ছি। কিছুক্ষণ আগে যেটা কথা বললাম, যে সোশ্যাল মিডিয়া পৃথিবীর যে কোনো জায়গায় শেয়ার করবেন, যখন ওইটা লাইভ হয়ে যাবে, কোন একটা গ্রুপে লাইভ হয়ে গেল, ওইটার নাম লিঙ্ক বিল্ডিং। ওইটার নাম কি, লিঙ্ক বিল্ড আপ হয়ে গেল। মনে করুন acmessage.com/about, এই লিঙ্কটা আপনি কপি করে কোন একটা গ্রুপে শেয়ার করুন, ওটা লাইভ হয়ে গেল, ওটা লিঙ্ক বিল্ডিং হয়ে গেল। আর ব্যাকলিঙ্ক কে পাইলো? acmessage.com ওয়েবসাইট একটা ব্যাকলিঙ্ক পাইলো। ব্যাকলিঙ্ক কি, মানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা অন্য কোনো একটা জায়গায় শেয়ার হয়ে গেছে, এটা আমি ব্যাক লিঙ্ক পাইলাম, ব্যাক লিঙ্ক। আমি ফুটবল খেলার ব্যাক দিয়ে কিন্তু উদাহরণ দিয়েছিলাম, মনে ছিল আপনাদের?
স্যার ইউটিউবের ক্লাসে ব্যাকলিংক আপনি এর বলেন একটা নাই তো, কোর্স ক্লাসে ছিল বলছিলেন স্যার। আমাদেরকে। ইয়েস, ইউটিউবের ক্লাসে ব্যাকলিং নিয়ে কথা বলছিলাম, ইউটিউবের ক্লাসে ব্যাকলিং নিয়ে কথা বলছিলাম, ঠিক। ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। অর্থাৎ কোনো একটা লিঙ্ক অন্য কোনো একটা জায়গায় শেয়ার করলে শুধুমাত্র হবে না, লাইভ হতে হবে ওটা, মানে লাইভ হতে হবে। আপনি ফেসবুক গ্রুপে শেয়ার করছেন, লাইভ হয়নি, ওটা কিন্তু ব্যাকলিং হয়নি এখনো। আপনি কোনো একটা জায়গায় শেয়ার করছেন কিন্তু লাইভ হয়নি, ওটা কিন্তু ব্যাকলিং হয়নি। যখন লাইভ হবে, অর্থাৎ অন্যরা যখন দেখতে পারবে ওই গ্রুপটাতে কিংবা ওই সাইটটাতে, তখন কিন্তু এটা লাইভ হইলো। যখন লাইভ হবে তখন মূলত এটা ব্যাকলিঙ্ক হয়ে গেল, কার জন্য? যে ওয়েবসাইটে শেয়ার করছেন সেটা একটা ব্যাকলিঙ্ক পাইলো, আর ওয়েবসাইটটার একটা লিঙ্ক বিল্ডিং হয়ে গেল। ক্লিয়ার? এই লিঙ্ক বিল্ডিং গুলো করতে হবে এক। দ্বিতীয় বিষয় হচ্ছে ডিজিটাল পিয়ার, অর্থাৎ ডিজিটালটা আপনার বোঝার দরকার নেই, পিয়ার বুঝুন। পেজ র্যাঙ্ক, ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম পেজ র্যাঙ্কিং অথবা ওয়েবসাইট র্যাঙ্কিং। বরং কোন একটা ওয়েবসাইট আছে খুবই বড়, খুব বড়, মানে একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা ছোট, ওই বড় ওয়েবসাইটে যদি আপনার পেজের লিঙ্কটা যদি একটু কোনোভাবে একটু শেয়ার করা যায়, তাহলে আপনার ব্যাকলিঙ্কের অথবা লিঙ্ক বিল্ডিং এর মানটা অনেক বেশি হয়ে থাকে। আনমিট করতেছি, বুঝা যাচ্ছে? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। বুঝতে স্যার স্যার। বলেন। বুঝতে পারছি। এটা কি পিআর অর্থাৎ পেজ র্যাঙ্ক। এই পেজ র্যাঙ্কের আরেকটা যদি বলি ডিএ, ডোমেইন অথরিটি। ওই পেজ র্যাঙ্ক কিংবা ডোমেইন অথরিটি আপনার যে কোনো একটা ধরে রাখলেই হবে, দুটাই ধরে রাখুন আপনি। মনে করুন এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা অনেক বেশি ভালো মানের, সেটা ডোমেইন অথরিটি। পেজ র্যাঙ্ক, পেজটা অনেক ভালো মানের, যে পেজটাতে শেয়ার করতেছেন অনেক ভালো মানের একটা মার্কিং, সেই জায়গাতে যদি শেয়ার করে আপনার লিঙ্কটা, তাহলে আপনার ওয়েবসাইটে একটা ভালো মার্ক পাইলো। তো আমাকে টার্গেট করতে হবে কি, আমার ওয়েবসাইটের থেকে এমন কোন একটা ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করতে হবে যেটার মার্ক ভালো। এখন আপনার ওয়েবসাইটের মার্ক কেমনে চেক করবেন, কেমনে যাবেন? আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে মূলত যদি সার্চ করেন WA, আচ্ছা, ডিএ সেকার, ডিএ সেকার লিখে যদি সার্চ করেন, অর্থাৎ ডোমেইন অথরিটি সেকার, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু অপশন পাবেন। সাপোজ আপনার ওয়েবসাইটের নাম আছে acmessage.com, তাই তো? আপনি acmessage.com এ আসুন, আমি acmessage.comটা একটু কপি করে নিয়ে আসি। acmessage.com, এটাকে কপি, আমি লিঙ্ক আপ করি। আর যেহেতু একদম নতুন সাইট, এই জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি, বুঝতে পারবেন। কপি করলাম, কপি করার পর দেখুন এই যে ইন্টার ইউআরএল ইউর ডোমেন, আমি এখানে দিলাম আই এম নট এ রোবট, এখানে ক্লিক করলাম, সেক অথরিটিতে ক্লিক করলাম। সেক অথরিটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার অথরিটি দেখতেছি, ডোমেন অথরিটি দেখছি অনলি ওয়ান, অর্থাৎ acmessage.com আছে, ডিএ হচ্ছে কত? ওয়ান। পেজ অথরিটি ওয়ান, ডিএ পি, এই দুটো দরকার। দেখুন দেখা যাচ্ছে পি আর কোনটা? পেজ র্যাঙ্ক, অর্থাৎ পেজের র্যাঙ্কটা কিরকম, এই যে এটা কত নাম্বার র্যাঙ্কে রয়েছে। তো ধরুন ডোমেন র্যাঙ্ক এক, পেজ র্যাঙ্ক হচ্ছে এক। এখন এমন কোন যদি একটা ওয়েবসাইট থাকে, সাপোজ আমরা যাই ডিএসএকার লিখে আবার সার্চ করি, ডিএসএকার, আরেকটা সাইটে যাই আমরা, মনে করুন আপনাকে উইকিপিডিয়ায়, আমরা উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়াতে আসি, উইকিপিডিয়ার আমরা র্যাঙ্কটা চেক করি। উইকিপিডিয়া লিঙ্কটা কপি করি, কপি করার পর ডিএসএকারে এসে আমরা এখন উইকিপিডিয়া র্যাঙ্কটা দেখবো। এখান থেকে আমি পেস্ট করতেছি, পেস্ট করে আই এম নট এর উপরে ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে বলছে যে উইকিপিডিয়া র্যাঙ্ক মাত্র 98 অথবা 97 হবে। চেক অথরিটি ক্লিক করি, 98, এটার মার্ক হচ্ছে 98, আর আমার মার্ক হচ্ছে মাত্র 91। এখন যদি উইকিপিডিয়া আমার লিঙ্কটা শেয়ার করে, আপনার ইজ্জত কমলো নাকি কমে গেল? বাড়লো, বাড়লো, স্যার বেড়ে গেল স্যার। বাড়লো, যদি একবার ফুল মেরে গেল। উইকিপিডিয়া কি এখন একজন প্রশ্ন করেছেন এটা কি করবে, কেন করবে? আমি কি গোজার ভাই কি যে স্টুডেন্ট কাজ করে না তাকে কি মার্কেটিং করি? উত্তর, উত্তর মাথা নাড়া দিলে বুঝতে পারবো। উত্তর ইয়েস আর নো, নো। তো আপনাকে তো করবে না, তো আপনাকে তো জোর করে করতে হবে, জোর করতে হবে, তখন মধ্যে রিকোয়েস্ট করতে হবে যে ঠিক আছে উইকিপিডিয়া, আমি তোমাকে একটু ঘুষ দিছি, তুমি দাও না একটু মেরে আমারটা। বুঝতে পারতেছেন? ওই যে আপনাকে তখন টাকা টাকা দিয়ে মার্কেটিং করতে হবে। তখন কি করতে হবে? টাকা দিয়ে মার্কেটিং করতে, উইকিপিডিয়াকে কি একটু ঘুষ দিতে হবে যে ঠিক আছে পাসপোর্টটা তৈরি করতে 500 টাকা দিয়ে দিলাম। বুঝতে পারছেন? ওরকম ঘুষ দিতে হবে আপনাকে এখন উইকিপিডিয়াকে, যে তুমি কি করো, আমার ওয়েবসাইটের লিঙ্কটা একটু তোমার এখানে বসাই দাও। যদি ঘুষ দেওয়া যায়, ঘুষ তো দেওয়া যায় না ওর কাছে। এখন আপনাকে অন্য সিস্টেমে কাজ করতে হবে, সেই যে ওই সিস্টেম যে কাজ করবো ওইটার নাম অফ পেজ মার্কেটিং। তা ওটাতে তো দেখবো আমরা কিভাবে করবেন। ক্লিয়ার? অর্থাৎ আশা করি বুঝতে পারছেন যে কখন মূলত আপনার র্যাঙ্কে আসবেন এবং কিভাবে কাজ করতেছে, এতটুকু বোঝানোর জন্য মূলত এতগুলো কথা। যে আপনার ডোমেইন অথরিটি থেকে তার ডোমেইন অথরিটি যদি বেশি হয়ে থাকে, টার্গেট করতে হবে এই এসইও মেসেজ। কিন্তু এই যে আমাদের যে acmessage.com ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটাকে এর মধ্যে আমার শেয়ার করার চেষ্টা করতে হবে কোথায়? আমার উইকিপিডিয়াতে গিয়ে।
উইকিপিডিয়া কিন্তু কখনো আপনার লিঙ্কটা শেয়ার করতে চাইবে না, কারণ তার তো ইজ্জত অনেক বেশি, আপনার ইজ্জত তো অনেক কম। ক্লিয়ার? এই জন্য আমাকে টার্গেট করতে হবে এখানে। তারপরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। ইতিপূর্বে বলছিলাম যে আপনার লিঙ্কটা যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, পৃথিবীর যে কোনো সোশ্যাল মিডিয়াতে, ওটা যদি লাইভ হয়ে তাহলে এটা আপনি অফ পেজ মার্কেটিং হিসেবে কাজ করবে। এই তিনটা মূল বিষয়, এটা আরো ভেঙে ভেঙে বলবো। অর্থাৎ এই চারটা হচ্ছে আপনার অন পেজের ক্ষেত্রে, আর এই তিনটা হচ্ছে অফ পেজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি আপনি এগুলো কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার অন পেজ এবং অফ পেজ এসে খুব ভালো একটা মার্কেটিং দেখতে পারবেন। নিচের দিকে আসুন। এখান থেকে আপনাদের বোঝানোর জন্য সহজভাবে আমি কয়েকটা ধাপে অফ পেজ মার্কেটিং এর কয়েকটা চেকলিস্ট দিয়ে রাখছি যে কোন কোন বিষয়গুলো লাগবে। এক, অ্যানালাইজ ইওর ব্যাকলিঙ্ক প্রোফাইল। আমরা যে সাইটটাতে ব্যাকলিঙ্ক করতেছি অথবা ব্যাকলিঙ্ক পাইতেছি, এসইওমেসেজ.com যে সাইটগুলোতে গিয়ে লিঙ্ক বিল্ডিং করতেছে, ওই সাইটগুলো অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ বলতে কি, ওটা পজিটিভ নাকি নেগেটিভ, আমার থেকে ভালো নাকি খারাপ। যদি আমার থেকে ভালো হয়ে থাকে তাহলে আমি সেখানে মার্কেটিং করব, অন্যথায় মার্কেটিং করে আমার খুব একটা সুবিধা হবে না। প্রথম বিষয়, আপনি এমন কোনো গ্রুপে শেয়ার করুন যে গ্রুপটাতে ভালো একটা রেজাল্ট পাবেন। 2 নম্বর বিষয়, কন্টাক্ট লিঙ্ক বিল্ডিং আউটরিচ। আপনি এমন চেষ্টা করুন যে সাইটগুলোতে আপনি শেয়ার করবেন সেটা যাতে করে বেশি বেশি আউটরিচ করে, অনেক বেশি আপনাকে কি করে, ট্রাফিক দেয়। স্বাভাবিকভাবে উইকিপিডিয়াতে লাখো মানুষ যায়, কি করে, লাখো মানুষ যায় উইকিপিডিয়াতে। যারা যাচ্ছে তারা কি করছে, উইকিপিডিয়াতে আসতেছে, উইকিপিডিয়াতে এসে মনে করুন ওবিডিআই লিখে সার্চ করো, ওবিডিআই লিখে সার্চ করো, ইন্টারে ক্লিক করলো। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত কোনো একটা কন্টেন্ট পাইলো, অথবা আউটসোর্সিং, ধরে নিন একটা আমরা লিখে দিই, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, মনে করুন একজন লিখলো, ইন্টার করলো। ইন্টার করার পর আউটসোর্সিং বিডি লিখে দেখতে চাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, মনে করেন একটা ঢুকে গেল, এই যে এখানে ক্লিক করলো, ক্লিক করার পর পড়তেছে এখানে দেখুন আউটসোর্সিং বিডি ক্লিক করলো, ক্লিক করার সঙ্গে সঙ্গে আউটসোর্সিং বিডি সাইডে চলে আসলো। এই যে আউটরিচ, অর্থাৎ ওইখান থেকে কি কোন সাইট থেকে বেশি আউটরিচ আসতে পারে সেটা আপনাকে ফলো রাখতে হবে। এরপরে মূলত সোশ্যাল মিডিয়াতে আপনাকে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে ইনক্রিজ ব্র্যান্ডেড মেনশনস। এমন কোন একটা সাইট যেটা ব্র্যান্ড, যেটা মূলত আপনাকে মেনশন করতেছে, এমন কোন সাইটে আপনাকে মার্কেটিং করতে হবে। এরপর হচ্ছে অপটিমাইজ লোকাল এসইও, যাতে করে আপনার লোকাল যে বিষয়গুলো রয়েছে যেমন গুগল ম্যাপ থেকে শুরু করে জিএমবি, গুগল মাই বিজনেস সেন্টার, এগুলো যাতে সেট আপ থাকে। তো আমরা জিএমবি যেহেতু এখনো করিনি, এই জন্য এটা বুঝতে পারবো না, আমরা যাবো পরে বুঝতে পারবো। এরপর সিকিউর ভ্যালুয়েবল ব্যাকলিংকস, মানে ব্যাকলিঙ্ক হলেই হবে না, সেটা সিকিউর থাকতে হবে। সিকিউর বলতে কিরকম, ওই যে কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, আপনি একটা মার্কেটিং করলেন, মশা এবং মাছি দিয়ে যেটা উদাহরণ দিলাম, কিন্তু মার্কেটিংটা প্রপারলি হলো না, আপনি টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ করলেন না, ওই ব্যাকলিংকটা করলে আপনার সিকিউর হলো না, নন সিকিউর হইলো, ওটা আপনার কোনো কাজে আসলো না। এই জন্য আপনাকে সিকিউর ব্যাকলিঙ্ক তৈরি করার চেষ্টা করতে হবে। একটা ব্যাকলিঙ্ক করুন, বাট পারফেক্টলি সেটা করার চেষ্টা করুন। এরপরে বি মোর অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া। শুধুমাত্র একদিন শেয়ার করেই ক্ষান্ত হওয়া যাবে না, মাঝে মাঝে আপনাকে শেয়ার করতে হবে এই কন্টেন্টটা। বিভিন্ন গ্রুপে কি করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে। আপনি আজকে শেয়ার করলেন আর 100 দিন শেয়ার করেন না, 100 দিন পরে এসে বলেন ভাই আমি তো শেয়ার করেছিলাম, আমি গুগলের টপে দেখতেছি না। মূলত গুগল আপনাকে ভুলে গেছে, গুগলকে আপনি ভুলে গেছেন, এই জন্য গুগল আপনাকে ভুলে গেছে। এই জন্য আপনাকে কি করতে হবে, নিয়মিত কন্টেন্টটা পাবলিশ করতে হবে। তারা বলছে এই জন্য যে বি মোর অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। এরপর তো গেস্ট পোস্ট অন থার্ড পার্টি ওয়েবসাইট। এখন এই থার্ড পার্টি ওয়েবসাইটটা কি সেটা আমরা বুঝি। আমরা থার্ড পার্টি, আমরা ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি বুঝি, থার্ড পার্টি বুঝি কি, থার্ড পার্টি বুঝি আমরা আনমিট করি। থার্ড পার্টি কি? জি স্যার বুঝি। কোম্পানি ডিলার, মাঝখান থেকে মাধ্যমে। পড়া কোম্পানি একবার ডিলার, স্যার। রিটেইলার। তৃতীয় আর কি। দালাল বুঝেন, দালাল, এটা হচ্ছে থার্ড পার্টি। এখন বুঝুন দালাল বুঝেন, মানে একটা গরু বিক্রি করবেন, এখন গরুর ক্রেতা বিক্রেতা, এটা ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি। থার্ড পার্টি কি, ওই দালাল, যে একটু দামাদামি করে দেবে, এটার নাম কি দালাল। এখন দালালটা কিন্তু অনেক সময় টাকা খায়, অনেক সময় ফ্রিতেও করে দেয়, আছে না? এরকম থার্ড পার্টি কিছু কি থাকবে, সফটওয়্যার থাকবে, ওয়েবসাইট থাকবে, যেটা মূলত থার্ড পার্টি হিসেবে কাজ করবে। উদাহরণস্বরূপ বুঝি, মনে করুন আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের সাথে আরেকজনের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করলাম যে ঠিক আছে আমার ওয়েবসাইট লিঙ্কটা আমি আপনার ওয়েবসাইটে দিব, আপনার ওয়েবসাইট লিঙ্কটা আমার ওয়েবসাইটে দিবেন। ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি ওকে। আর এমন কিছু ওয়েবসাইট আছে যেটা মূলত আপনার সঙ্গে কন্ট্যাক্টের কোনো প্রয়োজনে হবে না, আপনি শুধুমাত্র ওখানে যাবেন, গিয়ে আপনার পছন্দ হলে ওখানে গিয়ে শেয়ার করে দিবেন। উদাহরণস্বরূপ, আপনার মনে করেন একটা গ্রুপ আছে, মনে করেন আরেকজন একটা গ্রুপ আছে, ওই গ্রুপটা আপনার না, আপনার বন্ধুরও না, আরেকজন একটা প্রাইভেট গ্রুপ অথবা পাবলিক গ্রুপ, আপনি যুক্ত হন না। উদাহরণস্বরূপ এটা বলতেছি, সহজ উদাহরণস্বরূপ বলতেছি আর কি, হন না, যুক্ত হন না। হই হই জি স্যার। পাবলিক হইলে হয়। অর্থাৎ জি স্যার। যেটা আমার জানাশোনার বাহিরে, যেটা আমার নিজের পরিচিতির মধ্যে না, সেটা থার্ড পার্টি। এখন এরকম একটা ওয়েবসাইটে হতে পারে, একটা গ্রুপও হতে পারে, একটা সোশ্যাল মিডিয়া হতে পারে, একটা ইউটিউব চ্যানেলও হতে পারে। এরকম থার্ড পার্টি কিছু ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটগুলোতে আপনার ব্যাকলিঙ্ক করতে হবে। তার মধ্যে এটাকে বলা আছে একটা গেস্ট পোস্টিং। কি বলা আছে, গেস্ট।
এখন গেস্টরা থার্ড পার্টি নাকি ফার্স্ট পার্টি নাকি সেকেন্ড পার্টি? গেস্ট বুঝেন? আপনি বিয়ে করছেন, বউকে নিয়ে আসেন, শালি এখন চলে আসছে দাওয়াত খাইতে, এটা ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি নাকি থার্ড পার্টি? আনমিট করি, এখন বুঝতে পারবেন দেখি। গরুর দালাল। তো সবসময় থার্ড আমি তুমি সারা যারা আছে সবাই এখন অনেকেই বলছেন সেকেন্ড পার্টি, সেকেন্ড পার্টি নয়, অর্থাৎ আপনার শ্বশুর বাড়িতে কিছুজন মানুষ আছে শুধুমাত্র কয়েকদিন থাকবে, চলে যাবে কিছুদিনের জন্য, মানে কিছু সময়ের জন্য, এটা হচ্ছে থার্ড পার্টি। কিরকম? এরকম কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো মূলত আমরা যাব, ওখানে গিয়ে আমরা শেয়ার করব, এর কিছুদিন পরে আমাকে রাখতেও পারে, নাও রাখতে পারে, ডিলিটও করে দিতে পারে আপনার পোস্ট। এরকম কিছু থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে যেগুলো না আপনাকে গুগলের মাধ্যমে দেখাবে। তো এটার নাম হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট মানে কি, অ্যাজ এ গেস্ট হিসেবে আপনি যাবেন, অন্যান্য ওয়েবসাইটগুলোতে যাবেন। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, গুগলে যদি সার্চ করেন, এখান থেকে যদি চলে আসেন GUEST গেস্ট পোস্টিং সাইট নেম লিস্ট, আপনি যদি ইন্টার করেন, ইন্টার করার সঙ্গে সঙ্গে দেখবেন 300+ ফ্রি গেস্ট পোস্টিং সাইট। আপনি এখানে ক্লিক করুন, অন করে নিন, 1400+ এস ব্যাকলিং সাইট দেখা যাচ্ছে, টপ 15, 2000+ ফ্রি ব্যাকলিং সাইট। এইগুলো সাইটে আপনি আসবেন। এই সাইটগুলোতে এসে মূলত আপনি অনেকগুলো সাইট দেখতে পাবেন, একটু অপেক্ষা করুন, গেস্ট পোস্টিং সাইট। অর্থাৎ আমরা এই সাইটগুলোতে যাব, যে সাইটগুলো আসতেছে সেই সাইটগুলোতে গিয়ে মতো অ্যাজ এ গেস্ট হিসেবে আমি একটা পোস্ট করবো, গেস্ট হিসেবে। দেখুন এখান থেকে অনেকগুলো সাইট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে https ব্লগ ডট, এটা, তারপর এটা, এরপর এটা। আমি 3টা অন করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য শুধুমাত্র। এখানে আপনি আসলেন এই সাইটটাতে, এই যে ফ্রি অ্যাডস টাইম ব্লগ, এই সাইটটাতে আপনি আসলেন। এই সাইটটাতে এসে আপনি প্রথমে সাইন আপ করুন। দেখুন এখানে অনেকেই কিন্তু কি করছে, হাউ টু মার্কেট এ প্রোডাক্ট, অনেকে কিছু পোস্ট করছে, দেখুন কিছু পোস্ট করছে, অনেকে পোস্ট করছে। এই সাইটটাতে এসে আপনি আগে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে আপনি একটা মার্কেটিং করুন। দেখুন পোস্ট অ্যান্ড আর্টিকেল নামক একটা রয়েছে, একটা মাই অ্যাকাউন্ট নামক একটা অপশন রয়েছে। এই পোস্ট অ্যান্ড আর্টিকেলে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। দেখুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া কিন্তু আমি পোস্ট করতে পারবো না। তো আপনি এই ব্লগ সাইটটাতে আসলেন, এসে মূলত আপনি আপনার ওয়েবসাইট লিঙ্কটা কি দেবেন, সাবমিট করবেন এখানে। তো স্টার্ট, স্টার্ট করতে বলছে, বাট তার আগে বলছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মাই আর্টিকেলস। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, নেম কান্ট্রি দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে তৈরি করতে হবে। তৈরি করার পর আপনি এখানে একটা আর্টিকেল লিখতে পারেন। এখন আর্টিকেল কেমনে লিখে, কিভাবে লিখে, কেন লিখবেন, বুঝতে কি পারতেছেন কেন আর্টিকেল লিখতে হবে? জি। জি স্যার চ্যাট জিপিটি আমাদের বুঝতে ইউনিভার্সিটি পারছি আছে, একেবারে চ্যাট জিপিটি আছে আমাদের। ওই যে আপনার যদি ওয়েবসাইটে হয়ে থাকে টি শার্ট বিক্রি করে থাকেন, তাহলে আপনি লিখবেন টি শার্ট ঠান্ডা দিনে পরতে হয়, টি শার্ট ব্ল্যাক কালারটা খারাপ, ওইটার উপরে ডিটেলস আকারে লিখবেন। লেখার পর যদি আপনি টি শার্ট কিনতে চান তাহলে আমার ওয়েবসাইটে একটু ভিজিট করতে পারেন। এইখানে যখন আর্টিকেলটা পোস্ট করবেন তখন আপনার ওই যে টি শার্টের যে লিঙ্কটা রয়েছে ওইটা সাবমিট করবেন। তাহলে এই যে ওয়েবসাইটে যদি আপনার লিঙ্কটা পাবলিশ হয়ে যায়, তাহলে গুগল যখন দেখবে যে কি ব্যাপার, ফ্রি অ্যাজ টাইম ব্লগ এই সাইটে এসে কি করছে, মোটামুটি একটা এসইও মার্কেটিং করছে, ওটা আপনার একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। এইভাবে আপনি যত ব্যাকলিঙ্ক করবেন তত আপনার কাজ করবে। কেন করবেন? আপনার ওয়েবসাইট থেকে ভালো একটা সাইটে, ওটা করার জন্য মূলত এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি ওখানে যাবেন, অর্থাৎ আপনি আপনার ওই সাইটে যাবেন, সাইটে গিয়ে চেক ব্যাক করবেন যে আমার এই ওয়েবসাইট থেকে আমার এসি মেসেজের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে কত, ডাইরেক্ট ওয়ান শুধুমাত্র। আমি এখানে আসবো, এখানে আই এম নট এ রোবট ক্লিক করবো, চেক অথরিটিতে আগে ক্লিক করে দেখবো যে আমার থেকে এর অবস্থান ভালো কি খারাপ। আমার ছিল 1, এর আছে 35। এখন আমি কি এখানে করতে পারি কি পারি না? আনমিট করি। আরে এক রোল করতে পারবো। আমার থেকে এখন আপনি মার্কেটিং করতে পারবেন, ব্যাকলিং করতে পারবেন। ব্যাকলিং করার পর দায়িত্ব আছে এই সাইটটার, ওই সাইটটা যদি আপনার আর্টিকেলটা অ্যাপ্রুভ করে তাহলে আপনি একটা ব্যাকলিং পাইলেন। যদি অ্যাপ্রুভ না করে, গোজার ভাই কোনো দোষ আছে নাকি কিছু বলতে পারবো আমি? না স্যার কোনো কিছু করার না। হবে এই জন্য মানে আর্টিকেলটা তৈরি করতে হবে, বুকমার্কিং যার যার ওয়েবসাইটের মতো। আর্টিকেল কিভাবে লাগবে ইতিপূর্বে একটা ক্লাসে নিয়েছিলাম, যদি ক্লাস মিস করে থাকেন ক্লাসটা দেখতে হবে। আমার সন্দেহ হচ্ছে অনেকে ক্লাস মিস করছেন, এই জন্য আমি একটা গ্যাপ গ্যাপ রেখে কিন্তু ক্লাস নিচ্ছি, এমন ভাবে সাজাচ্ছি। যদি ক্লাস মিস করেন পরবর্তী ক্লাসগুলো আরো গিয়ে কিছু বুঝতে পারবেন না। আর্টিকেল কিভাবে লিখতে হবে এবং কোন ওয়েবসাইটের উপরে লিখবেন ইতিপূর্বে একটা আলোচনা করেছিলাম, 98 ভাই মনে আছে না? মনে আছে না? অর্থাৎ আর্টিকেল, যে যে প্রোডাক্টের উপর তৈরি করব সেই প্রোডাক্টের উপর আর্টিকেল লাগবে। যদি তাও বুঝতে না পারেন আমি একটা লিখেই দেখাবো। ইতিপূর্বে যদি দেখাইছিলাম ওই একই ক্লাস বারবার আর রিপিট করতে চাচ্ছেন, এই জন্য এখন দেখাচ্ছেন, শেষের দিকে গিয়ে দেখাবো প্রয়োজনে।
তো আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটটাতে মূলত একটা কি করলাম, অ্যাজ এ গেস্ট হিসেবে আমি এসে একটা পোস্ট করব। এই ওয়েবসাইটে যদি আমার পোস্টটা অ্যাপ্রুভ করে তাহলে ফাইন, না পোস্ট অ্যাপ্রুভ করে নাই। তো আমাকে কি করতে হবে, এরকম অসংখ্য লিঙ্ক রয়েছে, এই লিঙ্কগুলোতে আমাকে যেতে হবে। যেতে গিয়ে মূলত আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট করার চেষ্টা করতে হবে, অ্যাকাউন্ট করে মূলত এটা পাবলিশ করতে হবে। পৃথিবীর সমস্ত আর্টিকেল সাইটগুলো সেম ভাবে কাজ করে। ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার মোবাইল নাম্বার কিংবা আপনার হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্ট, আপনার নাম, ফার্স্ট নেম সেকেন্ড নেম দিয়ে আপনি কমপ্লিট করতে পারেন। এই সাইটে যখন পোস্ট করবেন, যদি এই সাইটটা আপনার পোস্টে অ্যাপ্রুভ করে তাহলে আপনি একটা ব্যাক লিঙ্ক পাইলেন। ইন ফিউচারে যখনই আপনি গুগলে গিয়ে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করবেন, আপনার যে ব্যাকলিংকটা হবে তখন মূলত ওই ব্যাকলিংকগুলো আপনার গুগলের টপে দেখানোর চেষ্টা করবে যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটের মধ্যে মূলত আছে কিনা। দেখুন, কোরা আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট দেখা যাচ্ছে। এখান থেকে যদি আপনি ক্লিক করেন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট কোরা, এখানে দেখুন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, আউটসোর্সিং বাংলাদেশ ফ্রি সাইট দেখা যাচ্ছে। এখান থেকে এসে আমাদের এখান থেকে দেখতে পারবো যে যদি কেউ পোস্ট করে থাকে, যেমন কোরাতে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লিখে কেউ পাবলিশ করছে, এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অন্যথায় কিন্তু দেখতে পারতাম না। এই যে শব্দটা লেগে কেউ করছে, দেখুন এই যে গ্লাস ডোর আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট দেখা যাচ্ছে। আমরা এখানে যদি আসি, আমরা এখানে এসে যদি ওয়ার্কিং অ্যাট আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট রেটিং 5 6 ভোটস দেখা যাচ্ছে। এখান থেকে কেউ যদি ক্লিক করে, গ্লাস ডোর হেল্প আস প্রোটেক্ট গ্লাস ডোর, আচ্ছা প্যাড গেটওয়ে দেখাচ্ছে, একটু পরে রিফ্রেশ করে ঠিক হয়ে যাবে অবশ্যই। আবার ক্লিক হেয়ার, আমরা একটু ক্লিক করি। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত গ্লাস ডোরে যদি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লিগে কোনো পোস্ট থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন গ্লাস ডোরের মধ্যে আমাদের কোনো একটা পোস্ট হয়েছে, এই জন্য কিন্তু এই যে উপর দিক থেকে দেখুন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, যখন এখানে সার্চ করতেছি তখন কিন্তু আমাকে গুগলের টপে দেখা যাচ্ছে। আমি একটু রিফ্রেশ করে নিই, আবার একটু ব্যাকে যাই, একটু ব্যাকে গিয়ে আমি চলে আসি আবার। এখান থেকে আসলাম, এখান থেকে এসে ক্লিক করলাম। ক্লিক একটু ব্যাড গেটওয়ে, দ্য ওয়েব সার্ভার রিপোর্টেড অ্যাট ব্যাড গেটওয়ে, মানে একটু সমস্যা মূলত এই যে ওয়েবসাইটটার, এই জন্য এটা দেখাচ্ছে। এরকম যারা যারা এখান থেকে যে আউটসোর্সিং ইনস্টিটিউট ইমেল ফরম্যাট অ্যান্ড এমপ্লয়েড ডিরেক্টরি দেখা যাচ্ছে, আউটসোর্সিং ইনস্টিটিউট, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, অর্থাৎ এই রিলেটেড যতগুলো পোস্ট হয়েছে কোনো একটা সাইটে যদি হয়ে থাকে, দেখুন দেখা যাচ্ছে পয়েন্টস অফ ইন্টারনেট দেখা যাচ্ছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। দেখুন এই যে ভিওআই ম্যাপস.কম, ভিওআই ম্যাপস.কম মূলত কি করেছে, আমার ওয়েবসাইট লিঙ্কটা এই যে দেখুন এখানে পাবলিশ করে রাখছে। এবং পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে আমার সমস্ত তথ্যগুলো এখানে তারা দিয়ে রাখছে। এই যে আমাদের ফটোগুলো দিয়ে রাখছে, একটা সাইট থেকে চলে আসছে দেখা যাচ্ছে, নাকি বুঝতে পারিনি। এই যে এই সাইটটা থেকে চলে আসছে, এটা আমার সুবিধা হয়েছে নাকি অসুবিধা, এটা আমার কি হয়ে গেছে, একটা ব্যাকলিঙ্ক হয়েছে নাকি হয়নি? এটাই হচ্ছে ব্যাকলিং। এটা ব্যাকলিং হচ্ছে স্যার, পরিচিতি বাড়ছে আপনার। কি আমাদের তো শেয়ার করা ওয়েবসাইটে যাবে কন্টেন্ট গ্রুপে, ততই সেই বেটার। অনুযায়ী অর্থাৎ আপনার নিজস্ব ওয়েবসাইটের বাইরে পৃথিবীর যে কোনো একটা জায়গায় যেখানে গিয়ে আপনি মার্কেটিং করতে পারেন, মার্কেটিং করুন। যেখানে মার্কেটিং করবেন সেটার নাম অফ পেজ মার্কেটিং। যে যত বেশি পজিটিভলি মার্কেটিং করবেন সেটাই ওটা আপনার অ্যাজ এ ব্যাকলিং হিসেবে কাজ করবে। যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম যে এটা একটা ব্যাকলিং হিসেবে কাজ করতেছে আমার। এগুলো কি, এই যে গ্লাস ডোরে, এই যে গ্লাস ডোরে আমার কাজ করতেছে, তারপর অন্যান্য সাইটগুলোতে কাজ করতেছে, ফেসবুকে কাজ করতেছে, এখানে কাজ করতেছে। দেখা যাচ্ছে যে রুহুল আমিন এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এসি এক্সপার্ট অ্যাট আউটসোর্সিং বেনিফিট এটা হিসেবে কাজ করতেছে। দেখা যাচ্ছে এই যে আউটসোর্সিং বেনিফিট যারা যারা ব্যবহার করছে, যে সাইটগুলোতে তারা গিয়ে ব্যবহার করছে, সেই সাইটগুলোতে আমি আমার কি দেখতেছি, আমার তথ্যগুলো দেখতেছি। দেখা যাচ্ছে এগুলো সবগুলো জায়গায় যে যে জায়গাগুলোতে আমার দেওয়া রয়েছে সমস্ত জায়গাগুলোতে আমার আউটসোর্সিং বিজনেস যেখানে রয়েছে সেই তথ্যগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে এখানে আমরা আসলাম, এখানে আসতেছি, দেখো যে রুহুল আমিন ভাই কি করেছেন, রুহুল আমিন হয়তো আউটসোর্সিং বিজনেস দিছে, দেখুন এখান থেকে আমাকে দেখা যাচ্ছে এই এক্সপার্ট আউটসোর্সিং বিজনেস, এই যে আউটসোর্সিং বিজনেস, এই সাইটটা থেকে মূলত আমাকে কি করেছে আউটসোর্সিং বিজনেস, দেখুন এই যে আমাকে গুগলের টপে দেখা যাচ্ছে। কেন? ওটা ব্যাকলিঙ্ক হয়ে গেছে, আমার লিঙ্কটা শেয়ার করার কারণে কি হয়ে গেছে, ব্যাকলিঙ্ক। এখন যারা যারা শেয়ার করবে ওটা কি অ্যাজ এ ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। একইভাবে মূলত দেখুন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লিখে এই যে এখান থেকে কি এতগুলো দেখা যাচ্ছে, মানে কি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট রিভিউ স্যালারিজ, এবং এখান থেকে টোটাল পে রেঞ্জ 3,85,000 থেকে এত পর্যন্ত ইয়ারলি আমাদের এটা দেখা যাচ্ছে। অর্থাৎ একদম স্বাভাবিকভাবে একটা জিনিস দেখা যাচ্ছে যে গ্লাসডোর থেকে আমাদের কিরকম ইনকাম হতে পারে না হতে পারে, কিরকম রিভিউ হতে পারে না হতে পারে, এখান থেকে একটা তারা দেখাচ্ছে গ্লাসডোর থেকে। তো আমরা এইভাবে কি করতে পারি, আমরা যতক্ষণ ব্যাকলিঙ্ক করবো সেই ব্যাকলিঙ্ক গুলো আমার গুগলের টপ এসে সহযোগিতা করতে পারে। এর পরবর্তীতে যাচ্ছি, তাহলে গেস্ট পোস্ট বুঝলাম। গেস্ট পোস্ট লিখে সার্চ করবো, সার্চ করার পর মূলত আমরা হিউজ পরিমাণ সাইট পাবো, এই সাইটগুলোতে আজকে থেকে অ্যাকাউন্ট করা শুরু করবো। এরপর স্পেন্ড মোর টাইম ইন কমেন্ট সেকশন। আপনি সাপোজ কোন একটা জায়গায় কমেন্টস করতেছেন, আপনার ওয়েবসাইটে কেউ কমেন্টস করছে, ওয়েবসাইটে কমেন্টস করে না? ওয়েবসাইটে কি কমেন্টস দেখছিলাম কেউ কখনো? ওয়েবসাইটের কমেন্টস, ওয়েবসাইটের রিভিউ দেখিনি কখনো? দেখিনি। না স্যার, দেখছি স্যার। দেখেন নাই। দেখছি তো। দেখা হয়নি। স্যার দেখুন ওয়েবসাইটে আছে দেখছি আপনার ওয়েবসাইটে। স্যার দেখি নাই স্যার। স্যার আপনার ওয়েবসাইটে রিভিউ কমেন্ট এগুলো দেখছিলাম। দেখি নাই স্যার। স্যার আপনার ওয়েবসাইটে ঘুরে কমেন্ট ঘুরে। আপনি স্যার এগুলো দেখি নাই স্যার। রিভিউ কখন দেখালে? ওয়েবসাইট রিভিউ কিংবা কমেন্টস দেখেন নাই? চলুন দেখি। মনে করুন আপনার ওয়েবসাইটের মধ্যে
একটা নিচে দিকে একটা কমেন্টস এরিয়া রাখলেন, মেম্বার ডিসকাশন একটা নিচে দিকে একটা কমেন্টস এরিয়া রাখলেন, যে কমেন্টস এরিয়াতে মূলত যে কেউ এসে কমেন্টস করতে পারবে, যে কেউ এসে কি করতে পারবে, কমেন্টস করতে পারবে। এই কমেন্টস এরিয়াগুলো তো এরকম হতে পারে, এরকম করে দিতে পারেন, দেখা যাচ্ছে এরকম করে কমেন্টস করে। এই কমেন্টস করার সময় কেউ যদি ওবিডিআই কিংবা আপনার টার্গেটেড কিওয়ার্ডটা লেখে, সেটা মূলত এটা অফ পেজ হিসেবে কাজ করবে, অফ পেজ হিসেবে যে কোনো জায়গায় গিয়ে। ক্লিয়ার? এই যে এরকম করে যে কোনো জায়গায় গিয়ে যদি মার্কেটিং করে, যেমন অ্যামাজনে যাই আমরা, অ্যামাজনে আছে কিনা কোন সাইটটাতে দেখলাম এই মুহূর্তে মনে পড়তেছে না, যেখানে কমেন্টস করতে পারবো, ভুলে গেছি এই মুহূর্তে। অর্থাৎ অনেকগুলো ওয়েবসাইটের নিচের দিকে গিয়ে দেখবেন কমেন্টস করা যায় ওখানে। ওইগুলো কমেন্টস এতে আপনার ফোকাস কিপ্যাডটা দিয়ে আপনার লিঙ্কটা দিলে ওটা মূলত একটা মার্কেটিং হয়ে যায়। ওকে, আমি দেখাবো পরবর্তীতে, আমি ওই লিঙ্কটা এই মুহূর্তে মনে নেই, আমি ওই লিঙ্কটা দেখাই দিব আপনাদের কিভাবে কাজ করে। এরপরে কনসিডার ইনভেস্টিং ইন লোকাল এসিও। এই লোকাল এসিওটা কি কিভাবে কাজ করে এটা এই মুহূর্তে বলতেছি না, জাস্ট স্কিপ ইট। লোকাল এসিও কি ছোট্ট আকারে বলি, এমন কিছু শব্দ যেটা লোকালি সার্চ করা হয়, লোকালি সার্চ করা হয়, শুধুমাত্র এতটুকু মনে রাখুন, আর বাদ বাকি অংশগুলো এখন বুঝতেছি না। মানে লোকালি যে ওয়ার্ড গুলো লিখে সার্চ করা হয়। সাপোজ আপনি ইউএস এর টেক্সাস শহরে আছেন, ইউএস এর টেক্সাস শহরে আপনি আছেন, এখন আপনি সার্চ করতেছেন কোন একটা বার্গার খাবেন। আপনি কি বার্গার ইন বাংলাদেশ লিখে সার্চ করবেন, নাকি বার্গার ইন আশপাশ মানে নিয়ার মি এটা লিখে সার্চ করবেন? বার্গার মাই আশপাশ এটা লিখে সার্চ করবেন, নাকি কি লিখে সার্চ করবেন, বার্গার ইন বাংলাদেশ লিখে সার্চ করবেন, কোনটা? নিয়ার বাই স্যার, নিয়ার বাই। করে যে এলাকা লোকাল অর্থাৎ বার্গার ইন আশপাশ লেগে বলছি তো একজন হাসতেছে। মানে হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি যে আশপাশে যে শব্দগুলো, যে শব্দগুলো আমার মানে কাছাকাছি যুক্ত, লোকালি যেটা, লোকাল লোকালি যেটা যুক্ত, সেটা মূলত লোকাল এসির ক্ষেত্রে কাজ করে। লোকালি যেমন গুগল ম্যাপ, কিংবা কোন একটা রেস্টুরেন্ট, কোন একটা পিৎজা স্টোর, কিংবা কোন একটা শপ, কোন একটা শোরুম, কোন একটা কি, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলো লোকালি কাজ করে। তো লোকাল এসিও কিভাবে কাজ করে, আমাদের যাদের লোকাল বিজনেস রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যখন যাবো, ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্য, তখন এই শব্দের সঙ্গে আরো বেশি পরিচিত হবো। জাস্ট স্কিপ করুন, এটা দরকার নেই। অ্যাড অ্যান আরএসএস ফিড সাবস্ক্রিপশন বক্স, এটাও দরকার নেই এই মুহূর্তে। এরপর পোস্ট অন ফোরামস, আমরা এখান থেকে গেলাম গেস্ট, আর এখন দেখুন একটা ফোরামস। এখন ফোরাম কি? ফোরামও একটা এক ধরনের সাইট। মনে করুন আপনার এমন একটা ওয়েবসাইট রয়েছে যেখানে মূলত কোনো একটা ফোরাম রিলেটেড। এখন ফোরাম কাকে বলা হয়? ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম, ফোরাম হচ্ছে মূলত এমন একটা সাইট, এমন কিছু সাইট যে সাইটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কিছু মানুষ থাকে, নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সাপোজ টি শার্ট নিয়ে আপনি আলোচনা করতে চাচ্ছেন, টি শার্ট নিয়েই যারা শুধুমাত্র আলোচনা করে যে গ্রুপটা, সেটা টি শার্ট, টি টি শার্ট ফোরাম। মনে করুন শিক্ষক নিয়েই শুধুমাত্র আলোচনা করে শিক্ষক ফোরাম, শুধুমাত্র সাংঘাতিক নিয়ে আলোচনা করে সাংঘাতিক ফোরাম, শুধুমাত্র কোন সাংবাদিক নিয়ে আলোচনা করে সাংবাদিক ফোরাম, শুধুমাত্র স্টুডেন্ট নিয়ে আলোচনা করে স্টুডেন্ট ফোরাম। বোঝা যাচ্ছে? অর্থাৎ যে যে বিষয়, পুলিশরা শুধুমাত্র আছে পুলিশ ফোরাম, সেনাবাহিনী আছে সেনাবাহিনী ফোরাম। অর্থাৎ যে যে বিষয়ের উপর আলোচনা করে, যে বিষয় রয়েছে সেটাই ফোরাম। এই ধরনের কোন একটা যদি আপনি ফোরাম খুঁজেন, আপনি সেই ফোরামগুলো খুঁজতে পারেন। তা আপনি দেখুন ফোরাম, পোস্ট অন ফোরামস, আপনি যেভাবে মূলত গেস্ট পোস্টিং সাইটে পোস্ট করতেছেন, তেমনি ভাবে মূলত আপনাকে ফোরাম সাইটে আপনি পোস্ট করতে পারেন। এখন ফোরাম সাইট কি? আপনি গুগলে যাবেন, আপনি এখান থেকে এসে সার্চ করেন ফোরাম সাইট লিস্ট ইন বিডি। এখন এখানে আগে পিছনে আপনি কম বেশি অন্য কিছু দিতে পারেন, স্টুডেন্ট ফোরাম সাইট, টিচার্স ফোরাম সাইট। আমি যদি টিচার্স ফোরাম সাইট ইনবিডি লিখে সার্চ করি, তাহলে সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন আমাকে অনেকগুলো বাংলাদেশি এডুকেশন ফোরাম দেখা যাচ্ছে 2022, ইয়ং, এই যে অনেকগুলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এইগুলো দেখা যাচ্ছে, এগুলো ফোরাম মূলত। এই ফোরামগুলোতে আপনি যুক্ত হতে পারেন। অথবা আপনি যদি শুধুমাত্র ফোরাম সাইট লিস্ট ইন বিডি এটা লিখে যদি সার্চ করেন, তাহলে বিভিন্ন ধরনের যে ফোরাম সাইটগুলো রয়েছে, টপ 50 ফোরাম সাবমিশন সাইট লিস্ট, এখানে আপনি চলে আসুন, চলে আসার পর এখানে সার্চ করুন, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন হিউজ পরিমাণ ফোরাম সাইটের লিস্ট রয়েছে। আপনি এই সাইটগুলোতে মার্কেটিং করতে পারেন। এই ডিজিটাল পয়েন্ট দেখুন, ডিজিটাল পয়েন্ট, এখান থেকে আপনি আপনি গুগলে যান, এরপরে আপনি সার্চ করুন, সার্চ করে দেখুন যে ডিজিটাল পয়েন্ট সাইটে মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় থাকে। দেখুন এই সাইটটাতে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, এবং ইতিমধ্যে উনি গুগল সার্চ র্যাঙ্কিং অ্যালগরিদম দেখাচ্ছে। অর্থাৎ এখান থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতেছে, এবং ইনি হিউজ পরিমাণ পোস্টও করতেছেন। আপনি এখানে আসবেন, এই সাইটে এসে মূলত আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য মূলত দেখুন হয় টপে নতুবা নিচের দিকে যে কোনো একটা জায়গায় অবশ্যই অবশ্যই কোনো একটা অ্যাকাউন্ট খোলার অপশন রয়েছে। যদি অপশন না থাকে, যদি অপশন না থাকে, তাহলে আপনি এই যে হোম, তার হেল্প, কন্ট্যাক্টাসে ক্লিক করে তাদের সঙ্গে বলুন যে ভাই আমি আপনার এখানে একটা আর্টিকেল পোস্ট করতে চাচ্ছি, আপনি কি নিবেন? এখন প্রশ্ন হলো যে ভাই কেন এখানে অ্যাকাউন্ট খুলতে দিবে কিংবা দিবে না। এখান থেকে দেখুন উপর দেখুন অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং থেকে দেখুন বাই অ্যাড স্পেস দেখা যাচ্ছে। এই বাই অ্যাড স্পেস যদি ক্লিক করি, আমি যদি এই সাইটটাতে কোন একটা দিতে চাই, ফাইন্ড সাইটস টু অ্যাডভার্টাইজ অন,
যে আপনাকে কিভাবে পাবেন সেই বিষয়গুলো বলছে। পেমেন্ট আর মেড ডিরেক্টলি টু দ্য সাইট ওনার ভায়া পেপাল। যদি আপনি পেপালের মাধ্যমে এই ওয়েবসাইটের মালিকের টাকা দিয়ে থাকেন, তাহলেই মূলত আপনার এই সাইটটাতে আপনার পোস্টটা অ্যাপ্রুভ করা হবে, অন্যথায় অ্যাপ্রুভ করা হবে না। বুঝতে পারছেন? এখন যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান, বলেন যদি ভাই যে আমি এখানে অ্যাকাউন্ট খুলি, গোজাভের টাকা পয়সা বেশি, যে বলবো যে ঠিক আছে খোলেন, আমি ওনাকে বলে দেবো, কাজ হবে? না স্যার। না টাকা দিয়ে তারপর না খুলতে স্যার, হবে হবে স্যার। না। স্যার একটা পোস্ট করে দেখান, টাকা ওইরকম তো স্যার বিপদে পোস্ট করে দেখান আমাদের। আমি টাকা নষ্ট করে পোস্ট করে দেখাবো? আমি ফ্রি সাইট থেকে পোস্ট করে দেখাবো? একটা টাকা নষ্ট করে পোস্ট করে দেখাবো? মূলত কিভাবে করতে হয় ওটা দেখাই দেবো একটা সাইট থেকে। পৃথিবীর সমস্ত সাইটগুলোতে সেম ভাবে পোস্ট করে। এখন কথা হলো, বর্তমান সময়ে আপনারা যখন ক্লাস করতেছেন, এই যে 2024 সালের কাছাকাছি সময় এসে 2023 সালে প্রায় শেষ শেষ অবস্থা, সত্যি বলতে কি, যে সাইটগুলোতে ফ্রি রয়েছে সেই সাইটগুলো দেখবেন আপনার ওয়েবসাইটের থেকে অবস্থা খারাপ। আপনি যেটা মার্কেটিং করতেছেন ওর থেকে অবস্থা খারাপ, কিন্তু ওই সাইটগুলোতে আপনি ফ্রি দিয়ে মার্কেটিং করতে পারতেছেন। আপনার থেকে যদি একটু ভালো মানের হয়ে থাকে, তাহলে আপনাকে ওখানে মাস্ট বি টাকা দিয়ে মার্কেটিং করতে হবে। অর্থাৎ মার্কেটিং ব্যাকলিঙ্ক। যখন ব্যাকলিঙ্কে যাচ্ছি, খুব কম সাইট রয়েছে, যেমন কোরা। কোরা একমাত্র সাইট যেটা মূলত অনেক ভালো প্রশ্ন অ্যান্ড অ্যান্সার সাইট। এটাতে মূলত আমরা মার্কেটিং করতে পারি, আমরা ব্যাকলিঙ্ক করতে পারি ফ্রিতে, যেটা মূলত অনেক হাই ডিমান্ডেবল একটা। এটাতে আপনি যদি মার্কেটিং করতে পারেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটকে অনেক বেশি টপে নিয়ে যেতে পারবেন। ক্লিয়ার? তারপরে কোরা নিয়ে তো আলাদা করে ক্লাস হবে, দেখাবো। মূলত ওটা একটা ব্যাকলিঙ্ক সাইট অফ পেজ মার্কেটিং এর জন্য। তো এই ধরনের যে সাইটগুলো আসবে, যে সাইটগুলোতে মূলত দেখবেন 35+, যাদের যাদের ডিএ যাদের ডিএ ডোমেন অথরিটি যাদের 35+, তারা মূলত আপনাকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবে না। 35 নিচে যেটা আছে, আমরা এটা চেক করি, কপি করি, কপি করবার ডোমেন অথরিটিতে যাচ্ছি, এদের এখানে গিয়ে আমরা এদের ডোমেনটা চেক করার চেষ্টা করছি। আই এম নট এ রোবটে ক্লিক করতেছি, চেক অথরিটিতে ক্লিক করতেছি। অথরিটিতে ক্লিক করার পর 35-এর উপরে হবে 100%, দেখুন 70 আছে এটাতে। তো 70 হলে ওর অবস্থা হচ্ছে কি, ওই যে কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম না, আমার কাছে কি ওর টাইম আছে কোনো, নাকি ওর কাছে আমার টাইম আছে? স্যার ও তো জমিদার, এরকম তো স্যার ও তো অনেক বড় মিডিয়ামে টাইম অ্যাকাউন্ট নেই খুলে স্যার। বিপদে পড়ছিলাম তো স্যার। তো ওইরকম রাজা বাচ্চা। কিন্তু সত্যি বলতে কি, ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া হয়, এগুলো শুধুমাত্র কোনো প্রকারে ক্লাস নেওয়ার জন্য। এইগুলো দেখে সাধারণ মানুষ যে এত বিপদে পড়ে, মানে আপনারা মনে করেন যে এখন ব্যাকলিং তো ভাই সহজ বিষয় ভাই, মানে এতদিন মনে করতেন না সহজ বিষয়, একটু কঠিন বিষয়ের দিকে যাচ্ছি সামনের দিকে। অনেকেই মনে করে ভাই, মানে মার্কেটিং করলেই, বেশিরভাগ স্টুডেন্ট যেগুলো ফ্রি স্টুডেন্ট, মাইন্ড করেন না, বেশিরভাগ ফ্রি স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাই ব্যাকলিং এর কাজটা কেমন? ভাই খুবই ভালো তো ভাই, করা যায়, করা তো যায়। কটা করছেন ভাই? অনেকগুলো করছি। আহ, কোন কোন সাইডে? ভাই 80+, গিগ পাবলিশ করছে 80+ ডিএ। ভাই 80 ডিএ বুঝেন? হ্যাঁ ভাই বুঝি তো। কি ভাই বুঝি নেই? মানে বুঝি তো, ওইটা বুঝি নেই আর কি, ওইটা উত্তর। তো এটা শুধুমাত্র গিগে পাবলিশ করলেই হবে না, আপনাকে বুঝতে হবে বাস্তবতা এক বিষয়। ক্লাস নেওয়ার জন্য কিন্তু শুধুমাত্র আমি একটা ওয়েবসাইট থেকে দেখালাম এই যে হইলো এমনটা নয়। কাজ করতে গেলে অবশ্য মোটামুটি কয়েকবার ট্যাবলেট খেতে হয়। কাজ যারা করতে যায়, মার্কেট প্লেসে যারা কাজ করতে যায়, কয়েকবার ট্যাবলেট খেতে হয়। হয় অসুস্থতার ট্যাবলেট, না তো বা অন্য কোনো। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে ব্যাকলিঙ্ক রয়েছে, এই ব্যাকলিঙ্কটা অনেক বেশি আপডেট লেভেলের কাজ, অনেক। পৃথিবীর সব থেকে যে অনলাইন জগতের কঠিন কাজগুলো আছে তার মধ্যে এটা একটা অন্যতম, ব্যাকলিঙ্ক। এখন যদি আপনি ফ্রি ব্যাকলিঙ্ক গিয়ে সার্চ করেন, ফ্রি ব্যাকলিঙ্ক, এটা দেখবেন অযথা, এটাতে কোনো কাজ হবে না। ওই যে ডোমেইন অথরিটি 3 মার্ক হচ্ছে 3, গুগল আপনাকে কোনো মার্ক দিবে? দরকার আছে কোনো? ওটাতে পোস্ট করা যা কথা, না করাই তা। তো আপনাকে যে ওয়েবসাইটগুলোতে যাবেন, 35+ যে ওয়েবসাইটগুলো রয়েছে, এগুলো আপনাকে পেইড করে মার্কেটিং করতে হয়। এখন আপনি কোথা থেকে পাবেন এগুলো? মূলত আমরা অনেকগুলো বান্ডেল অফার পাই। বান্ডেল অফার গুলো কি? সাপোজ আপনি একটা $10 কাজ পেয়েছেন, আপনি কি কখনো এই ওয়েবসাইটের মালিককে পেপালে $5 দিয়ে একটা পোস্ট করবেন? একটা পোস্টের জন্য আপনাকে ক্লায়েন্ট $5 দিবে? স্বাভাবিকভাবে দিবে না। যদি ক্লায়েন্টের সঙ্গে এরকম ডিল হয় যে ঠিক আছে, আমি তোমার জন্য 1 বছর একটা প্রজেক্ট নিলাম, এই 1 বছরের মধ্যে আমি তোমার ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসবো, বাজেট হচ্ছে $10,000, তাহলে ওর জন্য আমি $5,000 ইনভেস্ট করতে পারি। ও যদি আমাকে টাকা দিয়ে দেয়, এখন ও টাকা দেনে, আপনি $5,000 ইনভেস্ট করছেন, অবস্থা খারাপ। কোভিড-19 যদি ও মারা যায়, আপনি মারা যাবেন কিন্তু টাকার টেনশনে। অর্থাৎ বুঝতে হবে আপনি অ্যাজ এ নিউ হিসেবে কোন কাজটা করবেন, কোন কাজটা করবেন না। অ্যাজ এ নিউ হিসেবে এখন টাকা দিয়ে ব্যাকলিং কে কে করবেন? আপনার তো এখন আছেন, অনেকদিন তো ক্লাস হয়ে গেছে, এখন কে কে করবেন? আনমিট হয়ে কথা বলুন। না স্যার, করবো না স্যার। তারপরে করবো। না স্যার, টাকাই নাই, কিছু করতে গেলে ইনকাম করলে তারপরে আগে ইনকাম করে নিই। ওয়েবসাইটই কিনতে পারি নাই টাকার ভাই অভাবে। সাউন্ড বন্ধ হয়ে গেছে সকলের।
ওই আমাকে অনেক সময় প্রশ্ন করা হয় না, সিনিয়র যারা রয়েছেন এখন তাদের বলতেছি ওই কথাগুলো, এখন বলতেছি যেগুলো প্রথমে বলিনি, এখন ক্লাসে বলতেছি। বলতেন যে ভাই এসির ব্যাকলিংটা দেখান, অফ পেজ মার্কেটিংটা দেখান। শুরুর দিকে দেখালে তো আপনি এমনিতেই নাই হয়ে যাইতেন, ইচ্ছা করলে অনেকগুলো ক্লাস দেখানো হয় না। মূলত অ্যাজ এ নিউ হিসেবে আপনার ওগুলো দেখা এমনি শুধুমাত্র এই যে ইউটিউবে দেখছিলেন না, ইউটিউবে দেখানো দরকার ভাই। আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জ দিচ্ছি বলতে কিরকম, গেস্ট পোস্টিং এর আপনি 20টা সাইটে যুক্ত হবেন, সকলে মিলে আমাকে দেখাবেন। ফ্রি গেস্ট পোস্টিং সাইট লেগে সার্চ করবেন, অ্যাকাউন্ট করবেন, মার্কেটিং করবেন, মার্কেটিং করে আমাকে 20টা দেখাবেন। যে 20টা তৈরি করবেন, যেটার র্যাঙ্ক হচ্ছে ডিএ হচ্ছে 35 থেকে 50 পর্যন্ত, মনে রাখবেন 35 থেকে 50 পর্যন্ত, তার জন্য 2000 টাকা পুরস্কার, ভিন্ন ভিন্ন সাইটে। তার জন্য কত টাকা, যে আগে যাবে তার জন্য 2000 টাকা পুরস্কার, রেকর্ড থাকতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি যদি অ্যাকসেপ্ট করেন, আজ থেকে শুরু আপনার কাজ, আগামী 15 দিন পর্যন্ত আপনার সময়। আজকে হচ্ছে 24/12/2023, এর পরবর্তী মাসে 15 দিন, 15 তারিখ যেদিন হবে সেদিন তারিখে গেস্ট পোস্টিং সাইট কটা 35 থেকে 50 পর্যন্ত ডিএ থাকতে হবে। এবং সেখানে গিয়ে আপনি ফ্রি মার্কেটিং করতেছেন, এরকম 20টা সাইটে মার্কেটিং করে আমাকে দিবেন, আমি 2000 টাকা দেবো। যারা পারবেন সে 2000 টাকা হলো, পাশাপাশি আরো 20 জন পেয়ে গেল, আরো 100 জন পেয়ে গেল, সুবিধা আমার, তাই না? এখন যদি বলেন যে ভাই আপনি কি টাকা দেওয়া মানুষ, আমি তো টাকা দেওয়া মানুষ না ভাই, মানে আমি সহজে টাকা দেবো আপনাকে? আপনি পোস্ট করে দেবেন, আমি 100% টাকা দিব। এখন যদি বলেন যে ভাই মার্কেটিং তো পাইতেছি না, তাহলে যে আপনি যে ওই যে ফ্রি মার্কেটিং করতে চান, ওই যে ফ্রি যে গেস্ট পোস্টিং করতে চান, ইউটিউবে যে ভিডিও দেখেন, ওটা ভিডিও দেখে যে গোজার ভাইকে প্রশ্ন করেন, তখন কি হইতো তাহলে যদি আপনি গিগ পাবলিশ করতেন? আমি একটা সাইট দিয়ে নাইলে দেখালাম যে ঠিক আছে, এইটা সাইট থেকে আমি করতেছি, আপনি করুন। পরবর্তীতে আপনার অবস্থা যায় যা দিন পত্রিকার মতো হয়ে যাবে। অর্থাৎ অনেকগুলো কাজ আছে অ্যাজ এ নিউ হিসেবে আপনার দরকার নেই, করতে পারবেন না। উম, কি দরকার, ওখানে ইনভেস্ট দরকার। উইদাউট ইনভেস্ট আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনি ভালো কাজ করতে গেলে মাস্ট বি ইনভেস্ট তখন প্রয়োজন হচ্ছে। এখন ইনভেস্টটা কখন করবেন আপনি, যখন আপনি ইনকাম করবেন। আমি এখন $500 ইনভেস্ট করতে পারি, আমি ইনকাম করি। আমাকে একটা ক্লায়েন্ট যদি কাজ দেয় $30,000, আমি ওখানে $5,000 ইনভেস্ট করতে পারি। যেমন একটা প্রজেক্ট সম্পর্কে বলি, একটা প্রজেক্টের দাম মনে করুন 20 থেকে 22,000, $32,000 থেকে $33,000, সরি। ওটাতে আমাদের খরচ হবে সর্বোচ্চ আমাদের $5,000। আমার এক ভাড়া সহ আমি করতেছি। $5,000 খরচ করে যদি আমি এখান থেকে 25-26 হাজার টাকা ইনকাম করি, আমার তো অসুবিধা নেই ভাই। আমি বসে বসে শুধুমাত্র ওখানে লিঙ্কগুলো মার্কিং করে দেবো, মার্কেটিং করবে। এটা হচ্ছে নিয়ম। এটা এই মুহূর্তে আপনি পারবেন না, এই মুহূর্তে গোজার ভাই পারবে, আর 10 জন পারবে, আপনি পারবেন না। কারণ কি, আপনি অ্যাজ এ নিউ হিসেবে আপনার ওইটা নাই, এবিলিটি নেই, আপনার অ্যাবিলিটি ওটা হবে না এখন। ইচ্ছা করলে অনেক সময় নতুনদের জন্য কিছু ক্লাস আমি কখনোই করাই না, কখনোই করাই না, যেহেতু ও করতে পারবে না ভাই। এখন আসেন দ্বিতীয় আরেকটা বিষয়, পিক্সেল সেট আপ নিয়ে। পিক্সেল সেট আপ নিয়ে আমি স্টপ রাখছি কিছু ব্যাচের করাইছি। যাদের ওয়েবসাইট হয়ে গেছে তাদের ওয়েবসাইট পিক্সেল সেট আপ শুরু হবে। কারণ কি, ওয়েবসাইট না থাকলে ভাই পিক্সেল সেট আপ দেখবেন কিভাবে? আমি তো আমার ওয়েবসাইটে পিক্সেল সেট আপই করে রাখছি। আমি আপনাকে দেখে লাভ কি যদি আপনি নাই করেন? এখন আপনার ওয়েবসাইট নেই, আপনি দেখে লাভ কি ভাই? ভাই দেখবো এমনি 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 ইউটিউব থেকে দেখেন। আমার কথা ক্লিয়ার। আমি অনেক সময় যেগুলো মানে দরকারই নেই, মূলত ওই ধরনের কোনো ক্লাস আমার এখানে নাই। প্রশ্ন করেন যে ভাই অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কি করবেন? শেখাতে শুরু করলাম, সেদিন একটা ক্লাসে প্রশ্ন করছি কতজন এই কনফিগারেশন আছে, 10 থেকে 15 20 জনের পিসি কনফিগারেশন। আমার স্টুডেন্ট কয়েক হাজার। এখন 1,000 মানুষকে শেখাতে গিয়ে যদি 10 জন প্র্যাকটিস করতে পারে, ওই ক্লাস করে আমি কি করব? ওই ক্লাস করা যা কথা, না করা তার থেকে ভালো কথা। অর্থাৎ বুঝতে হবে অ্যাজ এ নিউ হিসেবে আপনি কিছু বিষয় দিয়ে শুরু করবেন। এরপর যে আপনার হাতে যখন একটা ইনভেস্টের টাকা দরকার হয়ে যাবে, তখন আপনি ইনভেস্ট করবেন। কোথা থেকে ইনভেস্ট করবেন? এখন আমি $50 কাজের মতো আর $20 ইনভেস্ট করবো না। $500 জন্য আমি $50 ইনভেস্ট করতে পারি। তখন আমি একটা বান্ডেল কিনতে পারবো। ফেসবুকে যাব, ফেসবুকের গ্রুপগুলো থেকে সার্চ করব যে কি ফ্রি ব্যাকলিং সাইট নেম লিস্ট, ফ্রি ব্যাকলিং যে আমাদের কি দরকার, পেইড মার্কেটিং সাইট। দেখবেন অনেকগুলো বড় ভাই রয়েছে, তারা মূলত কি করে, কিছু বান্ডেল বিক্রি করে। কত ডলার ভাই? $20 ভাই, গরিব মানুষ ভাই, নতুন ভাই আসছি, আপনার সঙ্গে কাজ করবো, $10 দিব আমি। ওনার কাছ থেকে $10 নিয়ে 1 মাসের জন্য অ্যাক্সেস নিয়ে কাজটা করে দিবেন। মানে কি, আপনার সুবিধা হলো। যেমন লিঙ্কডইন সেলস নেভিগেটর, আপনাদের দেখেনি কেন? দরকার নাই তো ভাই এই মুহূর্তে। গোলজার ভাইয়ের দরকার নেই লিঙ্কডইন সেলস নেভিগেটর, তার মধ্যে সে মোটামুটি কয়েক লাখ ডলার ইনকাম করছে, তাহলে আপনার দরকার হবে কেন? ওই যে আপনি পরিশ্রম করতে চাচ্ছেন না। পরিশ্রম করতে না আসলে আপনি লিঙ্কডইন সেলস নেভিগেটর, আমার পরিচিত অনেকেই ব্যবহার করে, কিন্তু ক্লায়েন্ট একটাও নেই। শুধুমাত্র মাসে মাসে 600-800 টাকা দিয়ে দেয়। কি ভাই লাভ কি? যদি ক্লায়েন্ট আমি জেনারেট করতে না পারি, লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে আমার লাভটা কি? মেইন হচ্ছে আমাকে আমার লাভ খুঁজতে হবে, যে আমার কোনটা করলে আমার লাভ হবে। লাভ ছাড়া কখনো মতো লস হিসাব করে আপনি বিজনেসে যাবেন না। লাভ হিসাব করে শুরু করবেন বিজনেস, লাভ হিসাব করে আপনি ব্যাকলিং শুরু করবেন।
লস হলে সেটা পরের বিষয়, বাট আপনাকে তো লাভটা বেনিফিটটা হিসাব করতে হবে। আপনার বেনিফিট হিসাব নেই, আপনি লস হিসাব করে কাজ করতেছেন, হবে না তখন। অর্থাৎ আপনাকে পজিটিভলি আগে দেখতে হবে যে কোন কাজটা আপনার জন্য বেটার হচ্ছে। তো আমরা কি করব, সকলেই ফোরাম সাইটে কিছু লিস্ট তৈরি করব যদি পারি। না পারলে মূলত আমি পরবর্তী ধাপে তো দেখাচ্ছি পরবর্তী ক্লাসে যে কিভাবে মূলত মার্কেটিং করতে হবে এবং কোন কোন ধাপে মার্কেটিং করব। কিছু কিছু সাইট পাবো, 10টা 15টা 20টা করে পাবো, এটাতেই মূলত আমাকে মার্কেটিং করতে হবে। ওকে, এই সাইটগুলো আমরা সকলেই কালেক্ট করার চেষ্টা করবো, ফোরাম সাইট। এরপর আসুন বিল্ড ট্রাস্ট। ট্রাস্ট, এটা একটা এক্সট্রা একটা কথা মূলত। বিল্ড ট্রাস্ট, ট্রাস্ট কিভাবে অর্জন করা যায়? ট্রাস্ট অর্জন করা যায় ওইভাবে, মূলত আপনাকে একজন কমেন্টস করলো আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট খুব খারাপ, আরেকজনের ট্রাস্ট বাড়লো নাকি কমলো? আনমিট। স্যার স্যার ট্রাস্ট কুডু কমলো রিভিউ স্যার। কমবে। স্যার কমে যাবে। আর একবার এটা বাদ দেন, মানে কিছু কমেন্টস করে নাই। আমি একটা পোস্ট করছি যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে ভর্তি চলছে, 1000 মানুষ মনে করেন লাইকের পরিবর্তে হাহা রিয়াক্ট দিছে, 1100 মানুষ মনে করেন লাইক রিয়াকশন করছে, তার মধ্যে 1000 মানুষ হাহা রিয়াক্ট দিছে। আপনার পজিটিভ নাকি আপনি নেগেটিভ? স্যার এটা নেগেটিভ নেগেটিভ স্যার। নেগেটিভ স্যার, নেগেটিভ হবে। আরে এটা তো ভালো না। কি হলো? অর্থাৎ আপনি যে যে পোস্ট করতেছেন কোন একটা সাইটে গিয়ে মার্কেটিং করতেছেন, ওইখানে যে কোনো রিয়াকশন, সেই রিয়াকশন পজিটিভ কিংবা নেগেটিভ, ওটার উপর ডিপেন্ড করবে কিন্তু গুগল অনেকগুলো বিষয় কি করে কম্পেয়ার করবে যে আপনার কি অবস্থা, আপনার ওয়েবসাইটে কি অবস্থা, আপনি যে লিঙ্কটা শেয়ার করতেছেন এটা কতটুকু, মানে এটা কি ট্রাস্টেড, সেই বিষয়গুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন। বিট রিলেশনশিপ উইথ ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিগার্স। যদি আপনি অফ পেজ মার্কেটিং করতে চান তাহলে ইনফ্লুয়েন্সার, কিছুক্ষণ আগে আমি বলছিলাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেটা মূলত আমি ইউটিউবের ক্ষেত্রে কাজ করতাম, মনে আছে? না, আপনাদের ক্লাসে বলিনি। আমি মূলত একটা ইউটিউব চ্যানেল কি অপটিমাইজেশন করার অর্থাৎ মনিটাইজেশন করার জন্য $1200 পর্যন্ত নিয়েছিলাম। $400 দিলে ইউএস এর কোনো একজন ইনফ্লুয়েন্সারকে হায়ার করছি, হায়ার করার পর আমি $800 মেরে দিছি। বুঝতে পারছেন? মানে ওকে দিছি 400, আমি নিছি 800। আমি কিন্তু মনিটাইজেশনের জন্য পাইছি কত, $1200, বাট 100% অর্গানিক্যালি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি, আমার একটা বড় একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেল আমার লাখো ফলোয়ার আছে। আমি লাইভে আছি, লাইভে এসে বলতেছি ভাইরা যারা যুক্ত হয়েছেন একটু হাত পা ধরতেছি, এই ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়েছি, একটু সকলে একটু সাবস্ক্রাইব করে দিন। এটার নাম হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, বুঝেন নাই? এই যে মাঝে মাঝে আপনি ফেসবুকে দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন, হঠাৎ করে দুইজন মিলে ব্লগ করে একজন আরেকজনের সঙ্গে নাই হয়ে যাচ্ছে, এটার নাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বুঝছেন? ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ আরেকজনের একটা চ্যানেল আছে, বড় একটা চ্যানেল, সেই চ্যানেলটার মধ্যে আরেকটা কোন একটা মার্কেটিং করে দেওয়া, কোন একটা তথ্য রয়েছে, সেই তথ্যটা আরেকটা তথ্যের মাধ্যমে মার্কেটিং করে, এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করলে কি সুবিধা হবে, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে কিংবা আপনার একটা ওয়েবসাইট আছে, অন্য কোনো একজন ব্যক্তি মূলত এসে তার ইউটিউব চ্যানেলে বলতেছে দেখো এসইউমেসেজ.কম আছে আমার একটা পরিচিত একটা ভাইয়ের ওয়েবসাইট, ছোট ভাইয়ের ওয়েবসাইট, আপনারা যদি এসইউ শিখতে চান কিংবা এসইউ সম্পর্কে জানতে চান এই ওয়েবসাইটে একটু ভিজিট করুন। ওই ব্যক্তিগুলো গুগলে এসে সার্চ করতেছে এসইউমেসেজ.কম, এই যে সার্চ করতেছে, এই সার্চের ফলে কিন্তু অফ পেজের ক্ষেত্রে আপনাকে বেশি কি করতে হবে, এটা আসতেছে। পাশাপাশি তারা কিন্তু শেয়ার করে যদি রাখে তাহলে শেয়ারও হয়ে যাচ্ছে। এই যেগুলো কি করে অফ পেজ মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বেশি আপনাকে হেল্পফুল হিসেবে কাজ করবে। এই জন্য আপনার ইনফ্লুয়েন্সারদের সঙ্গে সম্পর্ক রাখা এবং ফিগার্স, ওই যে যারা স্টার রয়েছে তাদের সঙ্গে, তাদের মাধ্যমে মার্কেটিং করে নেওয়া। শেয়ার ইয়ার ডকুমেন্টস, আপনার যে লিঙ্কগুলো রয়েছে, আপনার যে তথ্যগুলো রয়েছে, এগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করা, এইগুলো ছিল একটা অফ পেজ মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাকে আরো একটু ভেঙে আমি আরো 10টি ভাগে বিভক্ত করে রাখছি, যে ভাগগুলো আপনাদের এখানে দেওয়া রয়েছে, সেম বিষয়গুলো শুধুমাত্র ভিন্ন ভাষা রেখে দিছি। ব্যাকলিংস ইভ্যালুয়েট ইওর লিঙ্ক প্রোফাইল, অর্থাৎ আপনার ব্যাকলিংকটা, যেটা ব্যাকলিংক বলা হচ্ছে, আপনার লিঙ্কটা বেশি বেশি শেয়ার করতে হবে। এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে হবে, অর্থাৎ বাইরের কোনো লিঙ্ক, যে বড় বড় ওয়েবসাইটগুলো আছে সেটা, ইন্টারনাল লিঙ্কগুলো বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটটা কি, অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে আমরা পরে বুঝবো, এই বিষয়টা দরকার নেই। 3টে বিষয় আমি স্টপ করে দেখতে দিচ্ছি, এই মুহূর্তে দরকার নেই মূলত। ওকে, কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস কি, কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে মূলত এমন কোন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করা, এমন কোন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করা, যেটা মূলত একজন আরেকজনকে কি করে, কম্পিটেট করে। কম্পিটেট কি, আপনি এক রোল, আমি এক রোল, কে সব থেকে বেটার, কার ওয়েবসাইটটা সব থেকে ভালো, এটা কম্পিটিট করা। তো এটা মূলত কম্পিটিটিভ অ্যানালিসিস কিভাবে করবেন ইতিপূর্বে একটা ক্লাসে বলছিলাম, সেটা যারটা যত বেশি ভালো সে তত বেশি উপরে থাকবে। লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি মেনে লিঙ্ক বিল্ডিং করা, অর্থাৎ অনেক বেশি লিঙ্ক বিল্ডিং না করা। ওই যে আমি বলছিলাম যেমন ফেসবুকের ক্ষেত্রে যে 5টা বেশি 6টার বেশি শেয়ার করবেন না, এর বেশি শেয়ার করলে মধ্যে কি হয়ে যাবেন, বোল্ড আউট। এখন আপনি একটা ওয়েবসাইটে মূলত বারবার আপনি ব্যাক লিঙ্ক করতেছেন, লিঙ্ক বিল্ডিং করতেছেন, তখন মূলত আপনাকে বাজ হিসেবে নেবে, তখন আপনাকে ব্লক মেরে দিবে। এই জন্য মূলত অনেক বেশি ব্যাকলিঙ্ক কিংবা লিঙ্ক বিল্ডিং করা ঠিক নয়। লিঙ্ক আউটরিচ, ওই যে বাইরে অনেক বেশি শেয়ার করা। ফাইন্ড দ্য রাইট পিপল, এমন ব্যক্তির মাধ্যমে শেয়ার করা যে মূলত অর্গানিক, ইউনিক, রাইট পিপল।
বলতে কি, মনে করুন গোলজার হোসেন একজন ইউনিক একজন পার্সন। এখন গোলজার হোসেন নামে যদি কেউ যদি এখন একটা আইডি তৈরি করে আমাদের কোন স্টুডেন্টকে ফোন করে বলে যে ভাই আপনার টাকাটা আমাকে এখানে পাঠাই দেন, ওইটা কি গোলজার হোসেন ভাই? প্রোফাইলটা গোলজার হোসেন নামে কিন্তু অরিজিনাল প্রোফাইল নয়। এমন কোনো প্রোফাইল যেগুলো ফেক ডাটা দিয়ে তৈরি করা হয়, এই ডাটা থেকে যদি কোনো একটা মার্কেটিং করা হয়, ওটা মূলত গুগল কি করে না, অ্যালাউ করে না। এই জন্য বলছে অর্গানিক এবং ইউনিক পার্সন হতে হবে। এটা আপনাকে মনে রাখতে হবে যে 100% যাতে করে রাইট পিপল হয়ে থাকে। মেক শিওর টু মেক ইউর আউটরিচ হাইলি পার্সোনালাইজড, এটা ওটার সঙ্গে যুক্ত। ফলো আপ, রিপ্লাই টু রিকোয়েস্ট, আপনাকে কেউ যদি কোনো একটা কমেন্টস করে সেটা রিপ্লাই করে দিবেন। ব্রোকেন লিঙ্ক বিলিং অ্যান্ড রিক্লেম লস্ট লিঙ্কস, এমন কোনো লিঙ্ক যদি ভেঙে যায়, এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর পার্টের অন্তর্ভুক্ত। টেকনিক্যাল ইস্যু সেটা হচ্ছে কি, টেকনিক্যাল ইস্যু কি, মনে করেন আমার একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে আমার একটা হোস্টিং প্যানেল রয়েছে। হোস্টিং কি ইতিমধ্যে বুঝতে পারছেন যে হোস্টিং কি। হোস্টিংটা মনে করেন 2 জিবি, 2 জিবি, কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে আমার কন্টেন্ট গুলো আছে 2.00 জিবি, মানে 2.01 জিবি, অর্থাৎ 2 পয়েন্টের একটু বেশি। তখন কি আমার ওয়েবসাইটটা খুব ভালোভাবে কাজ করবে নাকি একটু ঘুরবে বা বাফারিং করবে? স্লো হয়ে যাবে, স্লো হয়ে যাবে। স্যার এটা বাফারিং করবে বাফারিং স্যার, করবে, এটা বাফারিং কাজ করবে। করবে না, বাফারিং স্লো করবে। হয়ে যাবে। এটা একটা টেকনিক্যাল পার্টের ক্ষেত্রে কাজ করবে যে আপনার তখন কি হোস্টিংটা আপডেট করতে হবে, আপগ্রেড করতে হবে, বাড়াতে হবে আপনার স্পেস। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে, মনে করুন আপনি একটা হোস্টিং কিনছেন, এই হোস্টিংটা মূলত যে সার্ভার থেকে নিয়েছেন, সার্ভার এখন কাকে বলা হয় বোঝা যায়, সার্ভার, নেটওয়ার্ক সার্ভার, যেটা যে সার্ভার থেকে আপনি কিনছেন, সেই সার্ভার থেকে যেটা নিচ্ছেন আপনি, এটা অনেক বেশি স্লোলি, অনেক বেশি দূরে। আমরা জানি সার্ভার কিভাবে কাজ করে, এটা একটা পিসির মতো, এটা কি একটা সার্ভার হাউস। আমরা যেমন পিসি ব্যবহার করি, আমরা পিসিতে মাউস দিয়ে যখন একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরের মধ্যে কিছু সময়, একটু সময় নিয়ে পরে আসতেছে, এই যে সেকেন্ড মিনি ন্যানো সেকেন্ড, এই যে সময়টুকু নিচ্ছে 0.00001 সেকেন্ড, এটা একটা কোনো একটা সার্ভার থেকে রিচ করে আসতেছে, আমরা যা লিখে সার্চ করতেছি। এই সার্ভারটা যদি ডাউন থাকে, যদি ভালো মানের না হয়ে থাকে, কোয়ালিটিফুল না হয়ে থাকে, তাহলে মূলত আপনার ওয়েবসাইটের র্যাঙ্কটা নেমে যায়। এটা টেকনিক্যাল পার্টের ক্ষেত্রে কাজ, যারা ওয়েব ডেভেলপার আছে তারা এগুলোর ক্ষেত্রে হেল্প করবে। তৃতীয় বিষয় হচ্ছে, আপনার এমন কোনো একটা ব্যাকলিঙ্ক, আপনি এমন কোনো একটা কোডিং লেখছেন যে কোডিংটার মধ্যে সামান্য কিছু ভুল আছে, ভুল থাকার কারণে আপনার কি কোডিংটা ভেঙে গেছে, আপনার ওয়েবসাইটটা লস্ট করতেছে, বারবার পড়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, এটা টেকনিক্যাল পার্টের অন্তর্ভুক্ত। কারা করবে? এটা দেখবো ওয়েব ডেভেলপাররা, এটা আপনার কাজ নয়। চতুর্থ বিষয়, টেকনিক্যাল পার্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যা কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো নিয়মিত ইন্ডেক্সিং করা। এখন ইন্ডেক্স কি আবার? ইন্ডেক্স হচ্ছে মূলত আমি যে ইনপুট দিলাম আমার ওয়েবসাইটের মধ্যে যে তথ্যগুলো, সেই তথ্যগুলো যদি গুগলের কাছে না থাকে, তাহলে কিন্তু সেটা কি হবে না, রিচ হবে না, আউটরিচ হবে না, মানুষ জানবে না, মানুষ এটা দেখতে পারবে না। এটাকে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং সম্পর্কে পরবর্তী ক্লাসে ডিটেলস আকারে কথা বলবো অবশ্য, আজকে ওইদিকে যাচ্ছি না। এরপরে ডিরেক্টরি, সিটেশন, বিজনেস রিভিউস অ্যান্ড কমেন্টস ইতিপূর্বে আলোচনা করেছিলাম। গুগল বিজনেস প্রোফাইল, অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল একটা তৈরি করে। গুগল বিজনেস প্রোফাইল কি? গুগল বিজনেস প্রোফাইল হচ্ছে, মনে করুন আপনার একটা প্রতিষ্ঠান রয়েছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এই আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লেগে গুগলে যদি কেউ সার্চ করে, সার্চ করার পর দেখুন এখান থেকে দেখুন একটা বিজনেস প্রোফাইল তৈরি করে, অর্থাৎ একটা বিজনেস প্রোফাইল তৈরি করতে হলে একটা ওয়েবসাইট, ডিরেকশন, তারপর তার ফোন নাম্বার, তার ঠিকানা, তার অ্যাড্রেস, তার কিছু ছবি, তার ইউটিউব চ্যানেল লিঙ্ক থেকে শুরু করে ওয়েবসাইট লিঙ্ক থেকে শুরু করে A to Z বিষয়গুলো রাখা, যাতে করে গুগল এটাকে এক নিমিষে খুঁজে বের করতে পারে যে আসলে এই কোম্পানির একটা ট্রাস্টেড কোম্পানি। ক্লিয়ার? এইরকম আপনার গুগল ম্যাপ তৈরি করা, ইমেজ আপলোড করা, ভিডিও পাবলিশ করা, নিউজ পাবলিশ করা, এইভাবে যাতে করে বুঝতে পারে মানুষ, যাতে করে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পারে। এই শুধুমাত্র সার্চ করলেই হবে না, একটা ওয়েবসাইট তৈরি করার পর, একটা গুগল ম্যাপ তৈরি করার পর এখানে রিভিউ প্রদান করা এবং আপনার ওয়েবসাইটের লিঙ্কখানা এখানে ব্যবহার করা, যাতে করে মানুষ এক নিমিষে আপনার এখান থেকে চলে আসতে পারে। ক্লিয়ার? পরবর্তীতে যাচ্ছি। এখান থেকে এসে দেখুন ইয়েল্প, একটা মার্কেটিং সাইট, অর্থাৎ ইয়েল্পে গিয়ে মার্কেটিং করা, ম্যাপসে মার্কেটিং করা, পেইড প্রমোশন করা। পেইড প্রমোশন কি? আমরা যখন গুগল অ্যাডস শিখছিলাম, মনে আছে সকলের? গুগল অ্যাডস, গুগল অ্যাড শিখছিলাম। জি জি স্যার মনে আছে। মনে আছে। স্যার এই কাজগুলো কি আপনি প্র্যাকটিক্যালি গুগল অ্যাডস যখন করেছিলাম তখন কি করেছিলাম? গুগল অ্যাডস যখন করেছিলাম তখন কিন্তু আমরা সার্চ অ্যাড যখন রান করেছিলাম তখন একটা কিওয়ার্ড ব্যবহার করেছিলাম। আমরা কিওয়ার্ডটা দিয়েছিলাম কেউ যদি ফ্রিল্যান্সিং, লার্ন ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে, তাহলে যেন আমার ওয়েবসাইটটা দেখে। ওই যে আপনার ওয়েবসাইটটা শেয়ার করেছিলেন, ওটা আপনি কি হিসেবে কাজ করবে? ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে, যেটা মূলত আপনাকে এখান থেকে পাবেন। গেস্ট ব্লগিং, গেস্ট পোস্টিং, যেটাকে সোশ্যাল মিডিয়া, আবার বলছে সোশ্যাল মিডিয়া। এরপরে আমরা সর্বশেষ কয়েকটা বিষয় দরকার, ইউজ গুগল সার্চ কনসোল, চেক ইউর ক্রাউড অ্যান্ড ইন্ডেক্সিং ইস্যু, যেটা পরবর্তী ক্লাসে বলবো। ইন্ডেক্স নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আজকে আর কথা বলতেছি না। তো আমরা ইন্ডেক্স কি কি বিষয় নিয়ে কাজ করে, কিভাবে কাজ করব আমরা, এই কয়েকটা বিষয়, এই 5টা বিষয় ইন্ডেক্স নিয়ে কথা বলবো আমি আগামী ক্লাসগুলোতে। ইন্ডেক্স কিভাবে করে এবং কিভাবে করা হয়, কোন কোন শর্তগুলো মানলে মূলত ইন্ডেক্স হবে, না হলে হবে না, সেই বিষয়গুলো নিয়ে বলবো। আজকে অফ পেজ মার্কেটিং নিয়ে বললাম। অফ পেজ মার্কেটিং সর্বশেষ বিষয়, কয়েকটা শব্দ দিব, সেই শব্দগুলো দিয়ে আপনাদের দরকার হবে। এক, আর্টিকেল, এরপর হচ্ছে ফোরাম, এরপর হচ্ছে ব্লগ, এরপর হচ্ছে নিউজ,
আচ্ছা, এই কটা সাইট হলে হবে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, দেখুন এই কয়েকটা, আপনাদের এই কয়েকটা দিচ্ছি। ওকে, আপনি আর্টিকেল কপি করবেন, কপি করার পর গুগলে যাবেন, গুগলে এসে সার্চ করবেন আর্টিকেল সাইট নেম লিস্ট। সার্চ করার পর আপনি হিউজ পরিমাণ আর্টিকেল সাইট লিস্ট পাবেন। একইভাবে ফোরাম সাইট লিস্ট, এই যে আমি পরবর্তীগুলো যেগুলো দিলাম, ফোরাম সাইট, ব্লগ সাইট, নিউজ পেপার সাইট লিস্ট, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট লিস্ট, এগুলো লিখে কপি করে আপনি গুগলে আসবেন। গুগলে এসে মূলত এখান থেকে এসে সার্চ করবেন। সার্চ করার পর আপনি প্রথম দিক থেকে মিনিমাম 50টা 100টা করে সাইটের নাম কালেক্ট করবেন। এখান থেকে দেন অ্যান্সার অ্যান্ড কোশ্চেন সাইট লিস্টের মধ্যে আপনি এগুলো দেখতে পাচ্ছেন, answers.com, ehouse.com। এখান থেকে দেখুন তার মধ্যে একটা কোরা রয়েছে, এই যে কোরা, আমরা কোরা নিয়ে পরবর্তীতে কোনো একটা সময় ক্লাস করবো, অবশ্যই সামনের দিনগুলোতে আমাদের অনেকগুলো ক্লাস আছে, সেগুলোতে করব। তো এই সাইটের লিস্টগুলো আগে কালেক্ট করবেন এবং এই সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি কোনো মার্কেটিং এর কথা বলিনি। যে সাইটগুলোতে আমি দেখাইতে বললাম, আসতে বললাম, ওই সাইটগুলোতে যাবেন, আপনার জিমেল মোবাইল নাম্বার দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট, যেটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কোনো মার্কেটিং, কোনো আর্টিকেল, ব্লগ সাইট পোস্ট করতে বলি নেই। যদি ব্লগ সাইটে গিয়ে ব্লগ পোস্ট করতে পারেন, একটা আর্টিকেল পোস্ট করতে পারেন, ভালো, অসুবিধা নেই। বাট আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছি। আগামী 10-15 দিন ধরে আপনারা এই কাজগুলো করবেন। তাহলে আমি 10-15 দিন পরে একটা ক্লাস নিতে পারবো, কার কতগুলো সাইট রয়েছে তাদের মধ্যে থেকে একটা করে সাইডে গিয়ে আমি কিভাবে কাজ করবো সেটা দেখাতে পারবো। অন্যথায় কিন্তু নয়। আগামী 10-15 দিন আজকের পর থেকে ক্লাস কিন্তু এরপর চলতে থাকবে, অর্থাৎ 10-15 দিন পরে গিয়ে কিভাবে আর্টিকেলটা পোস্ট করবো সেটা দেখতে পারবো, এবং ব্লগ সাইটে কিভাবে পোস্ট করবো সেটা দেখতে পারবো। এর মধ্যে আমরা ইন্ডেক্সটা শিখবো, ইউএসটিসিটা কমপ্লিট করবো, র্যাঙ্ক ম্যাথটা কমপ্লিট করবো। ক্লিয়ার? আশা করি সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।